আচ্ছা, আমরা মানে লাইভে আছি, তো আমি লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা সবাই শেয়ার করে ফেলো। ঠিক আছে। আচ্ছা, লাইভটা চলে আসছে। আর যদি লাইভের মাঝে কোনো ফোন কল আসে তাহলে ধরার দরকার নেই, ঠিক আছে? তাহলে কিন্তু মানে স্ট্রিমিয়ার থেকে হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু চেক করো, আমি লিংকটা দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকেই এখনো দেখছে, আসছে। আচ্ছা, আরো অডিয়েন্স অ্যাড হোক, দেন আমরা লাইভটা শুরু করতেছি। কাইন্ডলি তোমরা তোমাদের ব্যাচমেটদের কাছেও এটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাজদিদ কি আসছে? হ্যাঁ। হ্যালো তাজদিদ, আমার কাছে কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুই? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শেয়ার করে দিস আহ, লাইভটা, আমি তোকে লিংক দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। ওকে। তো 25 জনের মতো আসছে এখনো, আরো আসুক, অ্যাড হোক একটু, আর একটু দেখি আমরা। আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইকরাম, টিউটরস পয়েন্টের পক্ষ থেকে বলছি। তো আজকে কিন্তু আপনারা আমাদের টপিকটা কিন্তু দেখতেই পাচ্ছেন, বিওপি ব্যাটল অফ অ্যাডমিশন, যেটা এফএসটি ফ্যাকাল্টির জন্য। গত দুইটা লাইভ কিন্তু আমরা করেছিলাম এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এস নিয়ে। এফ এস টি নিয়ে আজকে আমরা লাইভ করব, এবং অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে টিউটরস পয়েন্ট আয়োজন করছে মাত্র 99 টাকায় মডেল টেস্ট। ঠিক আছে, একদম লাস্ট প্রিপারেশনের জন্য। তো এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস সবগুলো ফ্যাকাল্টির জন্যই হচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অন্যান্য ফ্যাকাল্টিরও মডেল টেস্ট হয়ে থাকে, কিন্তু এফএসটিটা কিন্তু হয় না। কিন্তু আমরা টিউটরস পয়েন্ট স্পেশালি দেখেন যে এফএসটির জন্য আমরা মডেল টেস্টের আয়োজন করেছি। তো কেউ যদি লাস্ট মুহূর্তে, এখন তো আর নতুন করে পড়াশোনার কিছু নেই, তো অবশ্যই নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট বারবার দিতে হবে। সো 99 টাকায় কিন্তু 10টা মডেল টেস্ট, 10টা সলভ শিট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো আপনাদেরকে এক্সাম গুলো দিয়ে দেওয়া হবে, বাসায় বসে যে কোনো সময় আপনি এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট নিজেকে যাচাই করার জন্য, নিজের পজিশনটা বুঝার জন্য, টাইম ম্যানেজমেন্ট স্কিলসটা জানার জন্য। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমি সব ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং আপনারা দেখছেন নিচে একটা লাইন যাচ্ছে লেখা, ওখানে কিন্তু নাম্বার আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের সাথে আছে আজকে এফএসসি ডিপার্টমেন্টেরই সকল গেস্ট। তো আমরা একজন একজন করে সবার সাথে পরিচিত হব। এর সাথে আরেকটা মজার ব্যাপার হলো যে আমার নিজের ডিপার্টমেন্টেরই দুইজন আছে, আমার নিজের ফ্রেন্ড, তারা দিয়া আর হলো তাজদিদ। তো আমি নিজেও কিন্তু এফএসটি মানে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের। তো আজকে জমজমাট আড্ডা হবে, আর আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকেও দুইজন আছে। তো সবার প্রথমে আমি দিয়ার কাছে চলে যাব। দিয়া, তুই তোর ইন্ট্রোডাকশনটা দে, মানে তোর কলেজ, তোর এইচএসসি পাসিং ইয়ার, দেন হলো যে কিভাবে বিউপিতে আসা হলো, এই জিনিসটা একটু যদি একটু বলতি ইন্ট্রোডাকশনের সাথে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আই এম আতিয়া জান্নাত দিয়া। বর্তমানে আমি বিউপির এফএসটি ফ্যাকাল্টির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি। আমি এসএসসি এবং এইচএসসি বোথ রাজপুতর মডেল কলেজ থেকে করেছি। বিউপি জার্নি আমাদের আমি যদিও ফার্স্ট ইয়ারে থাকতাম, যদি সবকিছু ঠিক থাকতো, কোভিড সিচুয়েশন না থাকতো, তাহলে নতুন ব্যাচ আসলে যখন আমরা ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠছি। কিন্তু এখন হ্যাঁ, হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি। সেকেন্ড ইয়ারের হাফে আছি। তো এখন তারা আসবে 2 বছর বিওপিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। And যারা আসবে তারা তো নিজের থেকে বুঝবে। এই আমার ইন্ট্রোডাকশন। নেক্সট। অথচ আমরা কিন্তু মাত্র 3 মাস মানে প্র্যাকটিক্যালি ক্লাস করতে পেরেছি, তাই না? হ্যাঁ, আমাদের 3 মাস ছাড়া বাকি এই 1.5 বছরের মতো অনলাইনে কেটেছে। তো অনলাইনেই কাটলো করোনার জন্য। আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ দিয়া তোকে। আচ্ছা, এরপর আমরা চলে যাই সাদি ভাইয়ের কাছে। সাদি ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদি হাসান। আমি আমার স্কুল ছিল ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এবং কলেজ ছিল ঢাকা সিটি কলেজ। তারপর আমি বিউপিতে ভর্তি হই। বিউপিতে 2015 সালে ভর্তি হই। আমি আইসিডি ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ।
থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সাদি ভাই তাহলে আমাদের চেয়ে অনেক সিনিয়র, আসলে ওনার তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আশা করি আমাদের গেস্ট যারা আছে তারা অনেক কিছু কোশ্চেন করবে এবং সাদি ভাইয়ের কাছ থেকে যত ধরনের অ্যান্সার পাবে আর কি। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি তাজদিদ, তুই তোর ইন্ট্রোডাকশনটা দিয়ে দে, তোর কলেজ পাসিং ইয়ারটা এবং বিপি ভর্তির রহস্য। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ইকরাম। আসসালামু আলাইকুম হ্যাঁ, এভরিওয়ান। তোর নাম তো জেনেই গেলেন, আমি ইকরাম আহমেদ তাজদিদ। এইচএসসি কলেজ ছিল আমার হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, আর স্কুল ছিল সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল। তো এসএসসি দিয়েছিলাম 2016-এ, আর এইচএসসি 2018-এ। আর হচ্ছে যে বর্তমানে আমি আছি এফএসটি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে। ভর্তির রহস্য হচ্ছে যে আসলে কি, যে পরীক্ষা দিয়েছি টিকেছি, এছাড়া তো আসলে তেমন কোনো নাই। আর হচ্ছে যে এই তো এইগুলাই আর কি একদম। আচ্ছা। তো এরপর আমরা চলে যাচ্ছি নুসরাত আপুর কাছে। নুসরাত আপু, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম নুসরাত জাহান রিমি। আমার স্কুল ছিল চৈতন্যর আর কলেজ ছিল আদমজি। ব্যাচ হচ্ছে এসএসসি ব্যাচ হচ্ছে 2017 অ্যান্ড এইচএসসি 2019। বিউপিতে আসা অ্যাকচুয়ালি সেরকমই কোনো ছিল না, চান্স পেয়েছিলাম, ঢাকার মধ্যে ছিল, বাসার কাছাকাছি ছিল, এই জন্য আর কি বিউপিতে পড়া হচ্ছে, এই জন্যই মেইনলি। আর তাছাড়া এমন ইন্টেনশন ছিল না বিউপিতে পড়ার, এই তো। আচ্ছা আচ্ছা, এর মাঝখানে আমি একটু বলে দিই, অডিয়েন্স যারা দেখছো তারা কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কোন এলাকা থেকে দেখছো, কিন্তু অনেকে কিন্তু ঢাকার বাইরে থেকেও দেখতেছে লাইভটা, আবার অনেকে ঢাকা থেকে দেখতেছে। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোন এলাকা থেকে দেখতেছো। অনেকে কিন্তু চিটাগাং, কুমিল্লা, সিলেট থেকেও কিন্তু দেখে। তো তোমরা লিখে দাও যে চিটাগাং থেকে আছি, অথবা তোমাদের মধ্যে যদি কেউ সেকেন্ড টাইমার থাকে তো ফার্স্ট টাইমার থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে এটা মেনশন করবে, কারণ এখানে কিন্তু সেকেন্ড টাইম হিসেবে আমি আছি, তাজদিদ আছে, আমরা কিন্তু সেকেন্ড টাইমার। ঠিক আছে। আচ্ছা সাদি ভাই, আপনি কি সেকেন্ড টাইমার? না না, আমি ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অবশ্যই সেকেন্ড টাইমার হিসেবে আমরা আমাদের সব এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা জিনিস যে ইম্পর্টেন্ট, অনেকেই জিজ্ঞাসা করেছে ইনবক্সে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলার একটু সাজেশন যদি দিতেন। আসলে এগুলো সাজেশন কিরকম হয় সেটা তোমরা এখনো মেবি বুঝতে পারোনি, তো অবশ্যই তোমাদেরকে এটা বলে দেবো আমি। ঠিক আছে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, তো হেনা কমেন্ট করেছে যে সে ঢাকা থেকে দেখছে লাইভটি। আচ্ছা, তো তারপর নাসির নাহিদ কুমিল্লা থেকে দেখছে। আচ্ছা, আমার দেশের বাড়ি থেকে দেখতেছে ও। আচ্ছা, তারপর হলো আরো অনেকেই আছে ঢাকা থেকে দেখছে, চাঁদনি। আচ্ছা, তারপর হলো আহ, একজন জামালপুর থেকে আছে, রাইসা চিটাগাং থেকে আছে, ভেরি গুড। আরেকজন পুরান ঢাকা থেকে আছে। আচ্ছা, তো আরেকজন তো একটা নর্মাল কোশ্চেন করেছে। আচ্ছা, এফএসটি নিয়ে তো একটা স্বাভাবিক কোশ্চেন তো আসেই যে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা, এটাও আমরা বলবো, বাট লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে, এটা একদম লাস্টে বলবো, তাহলে দিতে হবে। ঠিক আছে, তো ওয়েট করতে হবে, লাইভটা দেখতে হবে, সাথেই থাকতে হবে। আরেকটা হলো যে কোশ্চেন ইংরেজিতে হয় না বাংলায়, সবই আজকে জানবো। তো এখন সবার প্রথমে আমরা তাজদিদের কাছে চলে যাই। যে তাজদিদ, তোর যে সেকেন্ড টাইমের এক্সাম দেওয়ার যে কাহিনীটা, আসলে স্টোরিটা, সেটা যদি একটু শেয়ার করতি, যে সেকেন্ড টাইম কেন মনে হলো যে বিউপিতেই আসলে ভর্তি হওয়া উচিত আমার, কি মনে হয় আসলে, আচ্ছা এটা যদি শেয়ার করতে অডিয়েন্সের সাথে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ইকরাম। তো প্রথমে যদি বলি যে আসলে আমি আগেই বলেছি 2018 হচ্ছে আমার পাসিং ইয়ার। তো 2018 যখন আমি পাস করি এইচএসসিটা, আমার রেজাল্টটা ছিল হচ্ছে 4.0। তো তখন আর কি একটা ফ্রাস্ট্রেশনে পড়ি, মেডিকেলের প্রিপারেশন ছিল, মেডিকেল ইচ্ছা ছিল। তো অনেক কিছু পরে আসলে আচ্ছা একটা ডিসিশন নিলাম যে এই বছর হয়তোবা আমি স্কিপ করব। আর তুই জেনে থাকবি যে আমার কিন্তু তখন টাইফয়েড ছিল লাস্টের দিকে, সো আমি কিন্তু পরীক্ষা দিতে পারি নাই অনেক জায়গায়। তো তারপরে কি হলো, তারপরে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট দিলাম আল্লাহর রহমতে, ইমপ্রুভ হলো। তো এরপরে হচ্ছে যে বিউপির এক্সাম বা আদার্স এক্সাম, মেডিকেলের এক্সাম। তো মেডিকেলের এক্সামটা আগেই হয়ে গেল। মেডিকেলের এক্সামটা হওয়ার পরে যখন দেখলাম যে মেডিকেলে আসলো না, তখন আরেকটা ফ্রাস্ট্রেশন, এটা স্বাভাবিক, সেকেন্ড টাইমার সবার ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। তো এই ফ্রাস্ট্রেশনটা আমার মধ্যেও ছিল, কিন্তু একটা কথা কি, নেভার গিভ আপ। সো এই জিনিসটা আমার মধ্যে ছিল যে এক্স্যাক্টলি। কখনো চোখ খাওয়া যাবে না, এন্ড হচ্ছে যে যাই করতে হবে মন থেকে করতে হবে। এন্ড হচ্ছে যে অন্যান্য জায়গার পাশাপাশি বিউপিতে যখন এক্সাম দেই, আমি বিউপি থেকে শুধু এফএসটি ফর্মটাই তুলেছিলাম। তো হচ্ছে যে এরপরে যখন অন্যান্য জায়গায় এক্সাম দিলাম, ঢাকার বাহিরে আসলো, ঢাকার ভিতরে বিউপি আসলো। তো এরপরে ডিসিশন নিলাম যে যেহেতু আমার মেডিকেলটা দরকার ছিল, মেডিকেলটা হয় নাই,
সো হচ্ছে যে আমি চাই যে আমি বায়োলজিক্যাল কোনো একটা সায়েন্সে যাব, বায়োলজিক্যাল সায়েন্সের কোনো একটা সাবজেক্ট। তো ঢাকার বাইরে বায়োলজিক্যাল সায়েন্স এসেছিল, কিন্তু আমি পরবর্তীতে ঢাকাতে মুভ করার একটাই কারণ যে আমাদের চারপাশের যে পরিবেশ সেটি নিয়ে যেহেতু অনেক প্রবলেমের ভিতরে আমরা ফেস করছি, আসলে প্রবলেম ফেস করছি। তো এই জিনিসটাকে যদি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, অ্যান্ড বিউপির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টটা কিন্তু একেবারেই নতুন, সো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। অ্যান্ড অন্যান্য যে ভার্সিটি যে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি ঢাকায় থেকে পড়ালেখা করি আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারবো। আর হচ্ছে যে বাসা থেকে আমি যাতায়াত করতে পারবো। সো হচ্ছে যে এই কারণেই মূলত হচ্ছে যে বায়োলজিক্যাল সায়েন্সে আমার রিসার্চ করার ইচ্ছা, প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের সেই সুযোগটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে, মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট হয়ে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি বিউপি এফএসটি এর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে পরবর্তীতে চয়েস করেছি। অ্যান্ড আমাকে যখন আসলে বলা হলো যে আমি কি সাবজেক্ট চেঞ্জের জন্য অ্যাপ্লাই করবো নাকি, আমি তখন বলে দিছি যে না, দরকার নেই আমার সাবজেক্ট চেঞ্জের, কারণ হচ্ছে যে আমার বায়োলজিক্যাল সায়েন্সে পড়ার ইচ্ছা। সো হচ্ছে যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে থাকবো, বিউপির পরিবেশটা কিন্তু হচ্ছে এরকমই, পরিবেশটা সুন্দর। সো হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স যদি পড়ে থাকি আমাদের জন্য অনেক বেটার একটা অপরচুনিটি আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আলটিমেটলি বিউপি এসটা চয়েস করা। একরাম। আচ্ছা 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 আচ্ছা, তো সবাই কমেন্টস করছে, আমরা সবার কমেন্টসই পড়বো। কমেন্ট সেকশনটা একটা সেশন আমি করব কিছুক্ষণ পরে। আগে আমরা একটু গেস্টদের কাছ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার সেশনটা আমরা শেষ করি। আচ্ছা, সাদি ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই আপনার বিউপিতে ভর্তি হওয়ার যদি স্টোরিটা বলতেন। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস নামে যে একটা ইউনিভার্সিটি আছে, আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না। তো এটার পিছনে কাহিনী হচ্ছে, আমার এক ফ্রেন্ড নাজমুল হক ইমন, ও মনে হয় আমার লাইভটা দেখছে, তো ও আমাকে বললো যে সাদি আমার তো কুয়েটে আসছে, আমি তো ঢাকার বাইরে যেতে চাচ্ছি না, চল একসাথে গিয়ে পরীক্ষা দিই। কোথায় পরীক্ষা দিবি? তারপর বললো যে বিউপি। আমি বললাম যে বিউপি কি? বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, আর্মিদের আন্ডারে, চল একসাথে পরীক্ষা দেই। আমি তো বললাম যে কেন দিব আবার। তো আমার এরই মধ্যে কিন্তু আমার কুমিল্লা ইউনিভার্সিটিতে আমার রোল আসে, তারপর চুয়েটেও একদম লাস্টের দিকে আসে। তো আমার ঢাকার বাইরে আমার একদমই যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমি সব সময় জন্মই হয়েছে ঢাকাতে, ঢাকা থেকেই আছি, তো ঢাকার বাইরে যাবো কেন। তো একদম ও আমাকে বললো যে পরীক্ষা দেই। তো পরীক্ষা দিলাম, দুজনেই আল্লাহর রহমতে ফার্স্ট ধাপ রিটেন এক্সামটা খুব ভালোভাবে আমরা দিয়েছি, দুজনেই আমরা ভাইবা পর্যন্ত গিয়েছি। পরে ভাইবাটা দিয়েছি, আমার হয়ে গিয়েছে, কিন্তু আমার ফ্রেন্ডের হয় নাই ওই ভাইবাতে। তো দুঃখ বশত সে বাদ পড়ে যায়, তাই আমি এরপর এই বিউপিতে আছি। এই হচ্ছে যে আমার বিউপিতে ভর্তি হওয়ার স্টোরি। আর প্রিপারেশনের কথা বলবো যে আমি বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম, একদম শুরু থেকেই উদ্ভাসে বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আবার সাথে সাথে ডিউর এই ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো এই দুই প্রিপারেশনের জন্যই আমার একদম বিউপির কোশ্চেনটা আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন মনে হয়েছে, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাদি ভাই। আচ্ছা দিয়া, তুই কি কথা শুনতে পাচ্ছিস আমার? আচ্ছা, ও মেবি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে মেবি। হ্যালো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা দিয়া, তোর বিউপিতে মানে চুজ করার রিজনটা কি আসলে, কেন বিউপিতে ভর্তি হওয়া? তারপর পরীক্ষার মানে অন্যান্য ইউনিভার্সিটিতেও তো পরীক্ষা দিয়েছিলি, তো আসলে ওভারঅল বিষয়টা একটু শেয়ার কর। যখন আমাদের সময় তো এরকম কোনো কোভিড সিচুয়েশন ছিল না, আমাদের সময় দেখা যেত ফার্স্ট এক্সাম কোনটা হতো, ফার্স্ট এক্সাম হতো দিয়া, তারপরে হতো হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, আমি ক্যামেরা অফ লাগছিল তো এই জন্য। হ্যাঁ আচ্ছা, আমাদের সময় ফার্স্টের দিকে এক্সাম হতো কি মেডিকেল, তারপরে বুয়েট, তারপরে দেখা যেত ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, আস্তে 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 লাস্টের দিকে যে বিউপি হতো। সো বিউপি চুজ করাটা লাস্টের দিকে এসে যখন চান্স পাওয়া হয়ে যায়, কোথায় 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 চান্স পাইছি, আগে সবগুলো ফর্ম তোলা হয়, তো ফর্ম তোলার পরে বিউপিতে চান্স পাওয়ার সাথে সাথে এদিকে আমার ঢাকা ভার্সিটির হোম ইকোনমিক্স ছিল, সাথে রাজশাহী ছিল। তো দেখা যাচ্ছিল ঢাকা ভার্সিটির হোম ইকোনমিক্স, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো এদিক থেকে আমার চিন্তা ছিল যে আমি সায়েন্স নিয়ে পড়বো।
প্লাস বিউপি নিয়ে হুম, অনেকেই অনেক ভালো আমাকে রেকমেন্ডেশন দিছিল যে বিউপি থেকে পড়লে তুমি সেশন জটে পড়বা না, তোমার 3 বছর 10 মাসে তোমার হচ্ছে যে অনার্স কমপ্লিট হয়ে যাবে, বিএসসি হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। এটা তো সত্য। প্লাস হ্যাঁ এক্সাম যখন দিতে গিয়েছি তখন বিউপি ক্যাম্পাস খুবই ভালো লেগেছে। আমার ভাইবার এক্সপিরিয়েন্সও অনেক ভালো ছিল। সব মিলিয়ে বিউপি চুজ করা ভালো একটা ডিসিশন ছিল, আই গেস এখন পর্যন্ত ভালো ডিসিশন মনে হচ্ছে। এটাই আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি বিউপিতে ভর্তি হওয়ার। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দিয়া তোকে। আচ্ছা, এরপর আমরা নুসরাত আপুর কাছে চলে যাই। আপু, বিউপি তে চুজ করা মানে ওয়াই বিউপি আসলে, মানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে বিউপি কেন আপনি তখন ভর্তি হয়েছেন ওই টাইমে? আমার অবস্থাও সাদি ভাইয়ের মতো ছিল অনেকটা। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে বিউপি বলে কোনো ভার্সিটি আছে। অলওয়েজ হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ছিলাম, বাট জানতামই না। দেন হঠাৎ করে একটা ফ্রেন্ডের সাথে অ্যাপ্লাই করতে গেছি, দেন তখন আর কি কথা হইলো যে আচ্ছা বিউপি আছে, তাহলে এখন কোন ফ্যাকাল্টিতে এক্সাম দেওয়া যায়। তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সায়েন্সের, আমি জিজ্ঞেস করলাম সায়েন্সের জন্য কোনটা ভালো হবে, বললো যে এফএসটি ফ্যাকাল্টি। দেন হচ্ছে এফএসটিতে দিলাম। তারপরে কি এক্সাম দেওয়া, তো বাকি যেগুলো হয়েছিল ওইগুলাতে আর কি ঢাকার বাইরে ছিল দেখে যাওয়া হয়নি। প্যারেন্টস ঢাকায় আচ্ছা থাকে, আচ্ছা, তো প্যারেন্টসকে রেখে যাওয়া আর কি কখনো থাকি নাই তো ঢাকার অবশ্যই বাইরে। সেটা। এজন্য পরে হ্যাঁ, চিন্তা করলাম যে আর যেহেতু স্বাভাবিক। আইসিটি পেয়েছিলাম, তো ভাবলাম যে আইসিটি ওকে যদি ভালো মতো হার্ড আপ করা যায় তাহলে হচ্ছে ফিউচার ইনশাল্লাহ ভালো হবে। সেই সবকিছু চিন্তা ভাবনা করেই আইসিটিতে বিউপিতে আসার পরে ক্যাম্পাস লাইফ, ফ্রেন্ড সার্কেল সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আম, এইভাবে আর কি কেটে যাচ্ছে দিন। আচ্ছা আচ্ছা, অবশ্যই বিউপির ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে তো এটা না বললেই নয়। এটা যে আসবে পরীক্ষা দিতে সে তারপর ভাববে যে আসলে আমি যদি পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বিউপি দেখে যেতাম তাহলে আর আসলে ওই বাকি 6 দিন আমি আরো ভালো মতো পড়তাম, যে এই ক্যাম্পাসটা আমার আসলে লাগবেই। এইরকমই আর কি। আর অত আবার একটা জিনিস হলো যে মানে সাদি ভাই তো 2015 সালের ব্যাচ না ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বিউপির? আমি আইসিটির, জি আমি আইসিটি ফার্স্ট ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, তো 2015 আর নুসরাত আপু তুমি 2017, তো তখন তো হয়তোবা বিউপি ওইরকম আর অনেকেই চিনতো না। তখন আসলে আস্তে আস্তে কিন্তু জিনিসটা প্রভাব বিস্তার করতে থাকে। এখন তো 2021, তো 4 5 6 বছর আগের সবকিছু আর কি। তো এখন 2021-এ যদি আমি বলি তাহলে বিউপির যে মানে পাবলিসিটি অথবা বিউপির যে একটা রিনাউন ইউনিভার্সিটি, এটা সবাই জানে এবং কম্পিটিশনের মাত্রা ওইরকম যে একটা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের মতোই কিন্তু কম্পিটিশন এখন হয়। আমি গত বছর আমরা অনেক যখন এক্সাম বেশি। দিয়েছিলাম তখনই আমাদের ফ্যাকাল্টিতে 40,000 জন মানে স্টুডেন্ট নিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম যে বিবি থেকে এক্সাম দিবে না, তো আমি ভাবছিলাম যে এক্সাম দিয়ে টিকে যাবো, তারপর দেখি যে 40,000। আচ্ছা, আমার আমার কাহিনীটা যদি বলি, যে আমিও তো সেকেন্ড টাইমার ছিলাম। তো একটা কাহিনী হলো যে সবাই খালি জিজ্ঞাসা করে যে ভাইয়া বিউপিতে কোটা, খালি কোটারাই টিকে। বাট এটার আমি একটা ভালো এক্সাম্পল। কারণটা কি, আমার বাবাও কিন্তু আর্মিতে ছিল, কিন্তু ফার্স্ট টাইম বিউপিতে দিছিলাম, আমি টিকি নাই কিন্তু বিউপিতে। ঠিক আছে, আমার কোটা কিন্তু ছিল। ওকে, তারপর আমি আবার সেকেন্ড টাইমে বিউপিতে দিচ্ছি। তার এটা মানেটা কি, যে কোটা থাকলেই যে আমার সাথে সাথে নিয়ে নিবে, এটা তো না, তাই না ভাই? আমি তো ঠিক কথা বললাম, পড়তে তো হ্যাঁ হবেই। হ্যাঁ, অবশ্যই তোমার অবশ্যই। কোটা থাকুক যাই থাকুক তোমার পড়তে হবে, মেইন কথা যোগ্যতা তো শো করতেই হবে। তো এইটাই, তো এটার হলো আমি একদম খাঁটি এক্সাম্পল। ঠিক আছে, তো আমার সেকেন্ড টাইম যখন হয় তখন আমার আমার নিজেরও ঢাকায় থাকার ইচ্ছা। আর সেকেন্ড টাইমের জন্য তো একটা মেন্টালি একটা বলা চলে স্ট্রং থাকতেই হবে, কারণ রিলেটিভ থেকে শুরু করে ফ্যামিলি সবকিছুতেই অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই জিনিসগুলা ওভারকাম করে দেন বিপিতে এক্সাম দেওয়া, তারপর তো এখানে আর কি টিকার পর ওখানেই ভর্তি হয়ে গেলাম। এইটাই আর কি। তো আমরা একটু ছোটখাটো কোশ্চেনের অ্যান্সার সেশনটা একটু করব। তো অনেকেই জিজ্ঞাসা করেছে, আমি একটু একটা কোশ্চেন করেছে সাইফুল। সাইফুল কোশ্চেন করেছে যে, আমরা একটু দেখি কোশ্চেনটা করি, ম্যাথ না বায়োলজি কোনটা মানে দাগালে ভালো হবে, একজন কোশ্চেন করেছে। তো দাগাইলে এটার অ্যান্সার কি হতে পারে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ। সে যদি হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টে যেতে চায় তাহলে হচ্ছে মাস্ট ম্যাথ দাগাইতে হবে, এখন যেটা রুলস করেছে। আর যদি হচ্ছে ইএসএ যেতে চায় তাহলে হচ্ছে বায়োলজি। আবার ইএস এর জন্য অপশন আছে, দুইটা দাগাইলেও যদি হচ্ছে মানে বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটা দাগাইলেও ইএসএ যাবে, বাট হচ্ছে আইসিটির জন্য নাকি এবার মাস্ট ম্যাথ দাগাইতেই হবে, যেটা আর কি রুলস করেছে শুনলাম। হুম আমাদের হুম। সময় এটা ছিল না, আমাদের সময় হচ্ছে যে কোনো একটা দাগাইলেই হতো। আমি ম্যাথ দাগিয়েছিলাম। আমি যদিও হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিয়েছিলাম, তারপর আমার কাছে ম্যাথটা ইজি লেগেছিল, এই কারণে ম্যাথ দাগিয়েছিলাম। এখন আর কি নতুন রুলস চেঞ্জ করেছে শুনেছি। আইসিটি ডিপার্টমেন্টের জন্য ম্যাথ অবশ্যই লাগবে, সেটাই আর কি।
কিন্তু মেবি সাইফুল জিজ্ঞেস করেছে যে ম্যাথ নাকি বায়োলজি দাগালে ভালো হবে, তো ওই দিক দিয়ে এখন বলা যায় যে যারা এখন মেডিকেলের আমি কোচিং করে, মেডিকেলের প্রিপারেশন নেয়, তাদের জন্য আই গেস বায়োলজিটা দাগানো সহজ। হুম আবার যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে কোচিং করে আসে তাদের জন্য ম্যাথটা ভালো। আর যাদের এক্স্যাক্টলি। দুইটাই সমান থাকে, আমি পার্সোনালি বলবো যে বায়োলজি করলে ভালো হয়, কারণ ম্যাথ যতই পারুক না কেন কিছুটা টাইম কনজিউমিং হয়। প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট থেকে ওই 80 ভাইয়াটা মার্কের যদি হলো। ওই ভাইয়াটা হ্যাঁ, যদি ও যদি ওনার আবার ডিপার্টমেন্ট ম্যাথ ভালো অনুযায়ী, পারে, হ্যাঁ হ্যাঁ সেটাও না, যদি হ্যাঁ, সে আইসিটি ডিপার্টমেন্টে যেতে চায় তাহলে তার ম্যাথ তো মাস্টার তাহলে লাগাইতেই মাস হবে। করতেই হবে, ম্যাথ তো করতেই ওনাকে হবে। আগে চুজ করতে হবে উনি কোন ডিপার্টমেন্টে যাবে, সেটার উপর বেস করে ওনাকে দাঁড়াইতে হবে সবকিছু। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি যে আহ, এলিনা কোশ্চেন করেছে যে এই 3 দিনে রিভাইজ কিভাবে দিব, মানে মানে এটা কি হতে পারে যে 3 দিনে এখন কিভাবে পড়া যায় আর কি। সাদি ভাই আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, এই আপনি একটু তিন বলেন তো দিনের ভাই একটু। হ্যাঁ এই 3 দিনের রিভাইজটা হবে যে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আমার 20 করে মার্কস, আমার 1 ঘন্টার মধ্যে টোটাল 80টা এমসিকিউ দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমার একটার জন্য আমি কিন্তু 45 সেকেন্ড করে পাচ্ছি। তো এখন এই 3 দিনে হচ্ছে যে ফিজিক্সের কথা চিন্তা করলে, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে পাঠতে হবে। ইয়েস। সূত্রগুলো যদি পারে তাহলে খুব ইজিলি এমসিকিউ গুলো ফেস করতে পারবে এবং সুন্দর করে দাগাতে পারবে। এবং ফিজিক্সের প্রায় 70% হচ্ছে ক্যালকুলেটিভ দিবে, এবং কেমিস্ট্রিও এরকম 10% হচ্ছে ক্যালকুলেটিভ দিবে, এবং ইংলিশ ম্যাথ তো সে নিজেই পারবে। আর ম্যাথের হচ্ছে যে 90% ক্যালকুলেটিভ, মানে তাকে ক্যালকুলেশন করে বের করে তারপর দেখাতে হবে। সেক্ষেত্রে সে একটা এমসিকিউর জন্য 45 সেকেন্ড করে টাইম পাবে। তো এই কথাটা মাথায় রেখে তাকে কিন্তু ভালো করে তাকে টাইমিং এর ব্যাপারটা তাকে ভালো করে বুঝতে হবে যে সে কোন সাবজেক্ট কতটুকু সে টাইম দিতে হবে। এবং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। প্রিপারেশন নিতে হলে তাকে এখন এই জাস্ট আর 3 দিন হাতে সময় আছে। এখন এখন চাপ, ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথ একদম লাইন টু লাইন পড়ে গেলে কিন্তু সে পারবে না, অবশ্যই পারবে না। তো এখন বেশি তাকে প্রেশার হয়ে যাবে। ফুল বেসিক পার্টটা তাকে কভার করতে হবে। বেসিক যেসব পার্ট গুলি আছে যেগুলো না করলেই নয়, এতদিনে সে বুঝে যাওয়ার কথা কোনগুলি আসতে পারে, যেগুলি বোর্ডে আসে, ফেস করেছে, তো ওগুলি ভালো করে দাগালেই, মানে পড়লেই আশা করি যে হয়ে যাবে। এখন আচ্ছা সে ফুল চ্যাপ্টার পড়ার দরকার নেই, একদম ফুল হুবহু বইয়ের A to Z তার পড়ার দরকার নেই। ইউসিসি তে এবং ইয়াতে কিছু একদম শর্ট সাজেশনের কিছু কিছু ইয়াদ দিয়ে দেয় তারা, ওইটা ফলো করলেও হবে। আবার টিউটর্স পয়েন্ট থেকে তো এখন শুনলাম মডেল টেস্টের কিছু সেশন আছে, ওগুলিও ইয়া করলে অনেকটাই হয়ে যাবে তার। আচ্ছা সাদি ভাই, আচ্ছা সাদি ভাই ভিডিও মেবি দেখা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ ভাইয়ার ভিডিও আটকে আছে। ফ্রিজ হ্যাঁ হয়ে মোস্ট গেছে। প্রবাবলি ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই আপনি আবার রিজয়েন করলে মেবি বেটার হবে। আচ্ছা, তো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। এখনো কি আরেকজন ফ্রিজ হয়ে আছে? হ্যাঁ 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 ভাইয়া, মানে ব্ল্যাক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। তাজদিদের কাছে এই কোশ্চেনটা আমি বলবো যে অ্যান্সার দিতে। আচ্ছা তাজদিদ দেখ, একজন কোশ্চেন করেছে সাইফুল যে ম্যাথ কোশ্চেন কি হার্ড হয় নাকি? আচ্ছা, ম্যাথ কোশ্চেন আসলে হার্ড হয় নাকি? ম্যাথ তো পুরাটাই ম্যাথ বেসিক আসবে, এটা হচ্ছে প্রথম কথা। আর এইখানে যে ট্রিক্সটা কাজে লাগাতে পারেন আপনি, সেটা সবচেয়ে ভালো হবে। আপনি নিশ্চয়ই একটা কোচিং এ পড়েছেন বা একটা কোচিং এর একটা বই পেয়েছেন, তো সেইখান থেকে প্র্যাকটিস করো। বাট নতুন কোনো টপিক পড়বেন না। নতুন টপিক পড়লে হবে কি, আপনি টাইম কিন্তু খুবই কম আমাদের হাতে। তো আপনি যখন নতুন কোনো টপিক পড়বেন, আপনাকে সেখান থেকে হচ্ছে ইকুয়েশন, রুলস, শর্টকাট, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তাহলে দেখেন, হুম। আপনি যখন পুরান জিনিসটা প্র্যাকটিস করার সময় কিন্তু পাচ্ছেন না, সো নতুন জিনিসটা করতে গেলে আপনার ওভারঅল মাথাটা প্রবলেম ফেস করতে হবে, মাথাটা হ্যাং হয়ে যাবে। নতুন জিনিস পড়তে হচ্ছে, পুরান জিনিস পড়তে হচ্ছে, সো অ্যাভয়েড হচ্ছে নিউ থিংস। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাথ কোশ্চেনকে এক্স্যাক্টলি হার্ড হয় নাকি, আমি গত বছর যেই জিনিসটা দেখেছি, আমি কিন্তু বায়োলজি দাগিয়েছিলাম এন্ড ম্যাথ কোশ্চেনটা আমি হালকা দেখেছিলাম, আমার কাছে কম্পারেটিভলি ইজি মনে হয়েছে। যেহেতু আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে ম্যাথটা ইজি হয়েছে। আর ম্যাথের যেই এখন কিন্তু সম্ভবত কেতাবুদ্দিন স্যার বা অন্যান্য স্যারদের বইয়ের পিছনে অবজেক্টিভ আছে। সো আপনি যদি চান খুব কম সময়ের ভিতরে, তো আপনি ওই অবজেক্টিভ গুলোকে সলভ করতে পারেন। আপনি ওইখানে দেখবেন যে সাল দেওয়া আছে, কোন ইয়ারে এসেছে, কোন ভার্সিটিতে এসেছে। সো এই জিনিসগুলো যদি করেন, তাহলে আপনার কিন্তু ওইখানে অনেক বেশি এগিয়ে থাকবেন। কারণ আপনার ওইখানে জাস্ট সলভটা আপনি নিজে বের করবেন। আমি আপনাকে একটা ওয়ে শিখিয়ে দিব,
যে আপনি এই ওয়েতে ট্রিক্সটা ফেলতে পারেন, যে এই ওয়েতে আপনি সলভ করতে পারেন, বাট আপনি চেষ্টা করবেন নিজের মতো সলভ করতে, কারণ কোশ্চেন কিন্তু সেম আসবে না। সো আপনি যদি নিজের নিয়মে বের করতে পারেন তাহলে আপনি অবশ্যই ওইখানে যদি এর জায়গায় বি থাকে আপনি সেটা সলভ করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি তো শিখে গেছি এ আসছে বাট চলে আসছে বি, তখন কিন্তু আমার কাছে কঠিন মনে হবে। তো ব্যাপারটা কিন্তু এমন না। আসলেই। সো আপনাকে আসলে দেখতে হবে যে কোশ্চেনটা কিরকম আসতেছে, কোশ্চেনটার নিয়ম যদি মিলে যায় দেন আপনি অ্যাপ্লাই করেন। আর এই তো। আচ্ছা, তাসদিদ অনেক মানে বোল্ডলি একটা অ্যান্সার দিল। আচ্ছা, তো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন চলে, যেমন অনেক কোশ্চেন আসতেছে তো, কারণ এফএসটি নিয়ে অনেক কনফিউশন আর কি, যার কারণে মানে কোশ্চেনের অভাব নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোশ্চেন চলে যাই। আচ্ছা দিয়া, এটা আমি তোকে বলবো যেটা অ্যান্সারটা একটু দিতে, যে একজন কোশ্চেন করেছে যে এফএসটির জন্য 3 দিনে ইংলিশ সাবজেক্ট কভার দেওয়ার ওয়ে আছে কিনা কোনো? 3 দিনে ইংলিশ সাবজেক্ট কভারটা, ইংলিশের আসলে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। আমরা এইচএসসি তে যে সিলেবাস ধরে এসে পড়েছি ওগুলো জিনিস যদি আরেকবার প্র্যাকটিস করা হয়, ওখান থেকে যদি বোর্ডের জিনিসগুলো প্র্যাকটিস করা হয় বা গ্রামাটিক্যাল জিনিসগুলো জাস্ট একবার প্র্যাকটিস করা হয়, নতুন জিনিস তাসদিদের মতো আমি বলবো যে 3 দিন 4 দিন আগে নতুন জিনিস পড়াটা আসলে খুব ভালো একটা আইডিয়া বা আসলে ডিসিশন ভালো হবে আইডিয়া সেটা না। কিন্তু একদমই হ্যাঁ, না। তুমি আগের থেকে যেগুলো রুলস জানো সেগুলোর উপর তোমার খালি বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ তোমার কোশ্চেন হচ্ছে 80টার মতো আর তোমার টাইম থাকে 1 ঘন্টা। সো তোমার অনেক এক্স্যাক্টলি। স্ট্র্যাটেজি খাটায়, ট্রিক্স খাটাই মানে এক্সামটা দেওয়া লাগে, কোশ্চেনগুলো দেওয়া লাগে। তুমি যেটা শিওর সেটা একবারে 100% দিবা। সাধারণত টেন্স থেকে আসে, রাইট ফর্ম অফ ভার্বস আসবে, প্রিপোজিশন আর্টিকেল কমন থাকবে, দু একটা থাকেই। তোমার হচ্ছে যে প্যাসিভ ন্যারেটিভ এগুলো অলওয়েজ থাকে। সো একদম বেসিক যে ইংলিশগুলো বলতে গেলে বিউপির কোশ্চেন সবগুলো সাবজেক্টের কোশ্চেনই খুবই বেসিক থাকে। যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দেয় তারা অনেক বেশি হার্ড কোশ্চেন এক্সাম দিয়ে আসার পরে তারা বলবে তাদের কাছে বিউপির কোশ্চেন একদম অনেক ইজি বেশি লাগবে। সো তাদের কাছে অনেক বেশি ইজি হলেও যারা এখনো প্রিপারেশন নেয় নাই, অন্যান্য ভার্সিটির জন্য বসে আছে, ভার্সিটি যারা কোচিং করছে তাদের জন্য আমি জাস্ট বলবো যে বেসিক কিছু পড়ো। ঢাকা ভার্সিটির মতো হার্ড কোশ্চেন হবে না। আর যেহেতু কোভিড সিচুয়েশন, কোশ্চেন যথেষ্ট ইজি হবে যতদূর আমাদের গেস করা যায়, বলা যায়। সো বেসিক আসলে জিনিসগুলো একবার রিভাইজ দিলেই হ্যাঁ সেটাই হবে। আমাদের সময়ও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না বা কোভিড কোনো সিচুয়েশন ছিল না, তারপরেও খুবই বেসিক হয়েছে। ইভেন মাঝে মধ্যে দেখা যেত আমি কঠিন কিছুর অ্যান্সার পারছি কিন্তু আমি সহজ জিনিস ভুলে গেছিলাম যে সহজ এই জিনিসটা কি হবে। সো বেসিক জিনিসগুলো রিভাইজ দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে যাতে পারা জিনিস না ভুলে যাওয়া যায়। সেটা হচ্ছে বড় আফসোস। আচ্ছা, তো ধন্যবাদ দিয়াকে। আচ্ছা, আমরা আরেকটু কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। আচ্ছা, তো নুসরাত আপু, আপনার কাছে একটা কোশ্চেনটা হলো মানে সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটা কি রকম আর কি এফএসটি ডিপার্টমেন্টে? এফএসটির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতে 20 মার্কস করেই থাকবে। তো 80%-এর 65% হচ্ছে কাউন্ট করা হবে 80-এর মধ্যে। দেন 50% হচ্ছে ভাইবার মার্কস থাকবে, আর বাকি হচ্ছে এসএসসি এইচএসসি পয়েন্ট থেকে আর কি বাকি 10% নিয়ে 100% যেটা সেটা আর কি পাবলিশ করা হবে, ফাইনাল রেজাল্ট যেটা সেটা। তো 65%-এর মধ্যে যতদূর কভার করা যায়, মানে 80-তে আর কি যত ভালো করবে, ভাইভাতে যেহেতু এটা আর কি কার লাকি কি আছে সেটা তো বলা যায় না। আসলে কিভাবে কি হবে এটা তো কেউ জানে না। সো যদি আর কি এক্স্যাক্টলি। ট্রাই করতে হবে যে 80-এর মধ্যে আমি যতটুকু কভার করতে পারি। 80-তে যদি ভালো মার্কস থাকে তাহলে ইনশাআল্লাহ ভাইভাতে যেও ভালো করলে একটা পসিবিলিটি থাকে যে হ্যাঁ তাহলে আমি হয়তোবা চান্স পেতে পারি। আচ্ছা আচ্ছা আপু, কি জানি বলে 80-র মধ্যে আসলে কত পেলে তার ভাইবার জন্য আসলে ইয়েটা আসবে, মানে একটা স্টুডেন্ট 80-র মধ্যে তার কত চেস করতে হবে নাম্বার উচিত আর কি, একটা মিডল স্টুডেন্ট থেকে কেউ যদি প্রিপারেশন ভালো হয়? এটা তো ভাইয়া আমাদের টাইমেও আর কি আমি জানতাম না অ্যাকচুয়ালি কত, আর ইভেন এবারও আর কি আমি শিওর জানি না। কেউ কি জানিস তোরা শিওর কত? এটা হচ্ছে যে মানে অ্যাট লিস্ট 65টা যদি কারেক্ট করতে পারে তাহলে তার হওয়ার পসিবিলিটি খুব বেশি হয়ে যায় আর কি। বেশি থাকে, 65টা 60 আপ তো হতেই হবে। আসলে প্রতি বছর এবং কোশ্চেনের 65 উপর নির্ভর করে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যে কোশ্চেনটা কিরকম হচ্ছে। কোশ্চেন যদি বেশি ইজি হয় তাহলে দেখা যাবে 65 পাইলে, বা তুমি যদি মেইনলি হচ্ছে মাইনাস মার্কিং আছে, তুমি যতটুকু শিওর ততটুকুই তুমি অ্যানসার করবা। লাস্টে যে আন্দাজে দেওয়া দরকার নাই যে 5 মিনিট এক্সট্রা আছে আমি বসে আছি আমি বাকি সময় এটাই হচ্ছে মেইন, মতো দিয়ে এটাই হচ্ছে দিলাম। মেইন। আচ্ছা, আন্দাজে এখানে আরেকটা কোশ্চেন মাইনাস হচ্ছে মার্কিং আন্দাজে বেশি মাইনাস মার্কিংটা কত আসলে?
কতটুকু কাটতে পারে মাইনাস মার্কিং? এখানে একজন 0.25 কোশ্চেনও করে করেছে। তোমার চারটা 0.25 ভুল হলে একটা 1 মার্কস যাবে। হ্যাঁ 0.25 আচ্ছা করে। আচ্ছা একটার জন্য 0.25। 0.25 করে। তো এখানে তো অবশ্যই মানে আন্দাজে দাগালে কিন্তু অবশ্যই লস হবে, লাভ কিন্তু হবে না আসলে। আমি লাস্টের আচ্ছা দিকে কয়েকটা আন্দাজে দাগিয়েছিলাম আমার পরীক্ষার জন্য। হ্যাঁ এটাই তো। আর আমার আমি আমি যতটুকু আমার এক্সামের টাইমে আমি সর্বোচ্চ 62টা অথবা 63টা দাগাইছিলাম, তো এরকম আর কি। তো বাট আমি আন্দাজি কখনো কোনটাও দাগাই নাই, তো যতটুকু দাগাইছি একদম মানে ফিক্স আর কি। তো ওইটাই নিজে ওই পরীক্ষা দেওয়ার পরই তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কতটুকু হয়েছে। স্টুডেন্টদের আচ্ছা আবার একটা ভীতি আছে যে তারা আমি কেন এটা ছেড়ে আসবো, আমি ছেড়ে ছেড়ে আসতে অনেকে চায় না, আর এটাই হচ্ছে তাদের মেইন এক্স্যাক্টলি। ভুল। এটাই তাদের মেইন ভুল, যে তাদেরকে ছাড়াটা শিখতে হবে, যে আমি এটা পারি না, এটা দাগলে তো আমার ভুল হতেই পারে। ওরা বলে যে হয়ে যেতে পারে, এটা মনে হচ্ছে, এরকম করে তারা অনেকগুলো মার্কস তারা এরকম করে কাটা খায়। আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি। আবার আচ্ছা যেহেতু তো এবার বিউপি এক্সামটা ফার্স্টের দিকে হচ্ছে, দেখা যাচ্ছে বিউপি তে তোমার যেটা হচ্ছে যে অন্যান্য ভার্সিটিতে এক্সাম দিবে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, সাস্ট, তারাও কিন্তু এক্সাম দিবে। সো এবারে কম্পিটিশন বেশি। এক্সামের কম্পিটিশনটা একটু বেশি হতে পারে। অনেক বেশি। কারণ বেশি হবে। এর আগের বছর আমরা যখন বিউপি এক্সাম দিয়েছিলাম 2029 লাস্টে। মেবি 2019 এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের বিউপির এক্সামের দিন কিন্তু সাস্টের এক্সাম ছিল। তারপরেও কিন্তু মানুষ অনেক ভালোই ছিল, প্রচুর যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ। অনেক মানুষ ছিল। তো এই বছর তো সাস্টও এখনো হচ্ছে না, ঢাকা ভার্সিটিও হবে না, জাহাঙ্গীরনগরও হবে না। তো ওই হিসেবে বললে এবার কম্পিটিশন বেশি হবে। তো একদম হ্যাঁ, এবার শিওর যেটা পার্সিটের সেটাই জন্য অ্যান্সার করতে হচ্ছে হবে। 155 জন করে দেখলাম যে অ্যাবাউট হচ্ছে হ্যাঁ 23 প্লাস স্টুডেন্ট আর কি এক্সাম দিবে। সো পার্সিটের জন্য 155 জন করে থাকবে একটা, সো অনেক বেশি। যদি এমনও অনেক হয় যে আমার হিউজ মনে হচ্ছে কম্পিটিশন। যে এই দুইটা থেকে যে কোনো একটা হইতে পারে, তাও দেখা যাবে আন্দাজে না দেওয়াটাই ভালো। সেটাই সাজেস্ট করব যে নিজের আন্দাজের উপরে কোনো অ্যান্সার না করাই ভালো। দুইটা মনে হচ্ছে দুইটা থেকে যে কোনো একটাও দিও না, তাও ভালো, মাইনাস মার্কিং হবে না, সেটাই বলবো। এক্স্যাক্টলি আসলে। আচ্ছা তো আমরা আরেকটু কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই, যে নুসরাত আপুর কাছে একটু জিজ্ঞাসা করবো। আপু মানে বিউপি পরীক্ষা যখন হবে, মানে 10-20 দিন আগে, তখন পড়াশোনার টাইম টেবিলটা কেমন ছিল আর কি, মানে কিভাবে পড়াশোনা করতেন, কয় ঘন্টা পড়াশোনা করতেন? আমি তো অ্যাকচুয়ালি মেডিকেলের প্রিপারেশন দিয়ে হ্যালো। বিউপিতে এক্সাম দিয়েছিলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি বিউপির জন্য হ্যাঁ জি, হ্যাঁ আমি সেভাবে শুনতে পাচ্ছি। প্রিপারেশন নেই নাই। হ্যাঁ হ্যাঁ আপু আর শোনাচ্ছি, হচ্ছে বলেন আপনি। মেডিকেলের পাশাপাশি আমি ম্যাথ করেছিলাম ডিউ পরীক্ষার জন্য। তো ওই ম্যাথটাই আমি লাগিয়েছিলাম, বায়োলজি আর দেই নাই। আমার কাছে বায়োলজি কেন জানি হার্ড মনে হয়েছিল অনেক। সো আমি হচ্ছে ওই মেডিকেলের প্রিপারেশন নিয়ে দিয়েছি, যতগুলো পরীক্ষা যেখানে যেখানে দিয়েছি আল্লাহর রহমতে ওইটা দিয়ে হয়ে গেছে আমার সব জায়গায়। এক্সট্রা করে প্রিপারেশন নেওয়া লাগে নাই সেভাবে, যে অমুক জায়গায় পড়বো এটার জন্য একটু ভালো করে এফোর্ট দিই, এরকম। মেডিকেলটা থেকে কমন পেয়েছিলাম আমি প্রায় অলমোস্ট সবকিছু, ফিজিক্স, কেমিস্ট্রি যত যা এসেছিল সবকিছু মেডিকেল থেকে মানে অলমোস্ট সেমই এসেছিল। আর ম্যাথটা আর কি যতটুকু আমি প্রিপারেশন নিয়েছিলাম ওটার মধ্যেই পেয়েছিলাম, যার কারণে আমি ম্যাথটাই আর কি এফোর্ট দিয়েছিলাম বেশি ওই এক্সাম হলে। বায়োলজির দিকে আর তাকাই নাই পড়ে। সাথী ভাই আপনার কাছে জিজ্ঞাসা করবো যে মানে পরীক্ষার আগে কিরকম টাইম টেবিল ছিল, মানে সারাদিন পড়তেন নাকি রাত দিন 24 ঘন্টা এরকম না, কোনো কিছু? আমার টাইম টেবিলটা ছিল একটু ডিফারেন্ট। আমি দিনের বেলা পড়তাম না, দিনের বেলা আমার পড়া হতো না। আমি পড়াই শুরু করতাম রাতের 12টা থেকে, 1টা থেকে শুরু করতাম। সবসময় মানে প্রিপারেশনের আগে সবসময় আমার ফজরের নামাজ পড়ে ঘুমানো হয়েছে। মাশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে ঘুমাতাম, একদম 9টা থেকে 10টা পর্যন্ত ঘুমাতাম। তারপর উঠে আবার অন্যান্য রুটিন কাজ ছিল আর তো কি। তবে 12টা থেকে আমি একদম বেশি মানে 12টা থেকে আমি সবসময় এরকমই পড়াশোনা করেছি, 3 থেকে 4 ঘন্টা পার ডে পড়েছি। এবং অন্যান্য কোচিং এর জন্য তো আলাদা কোচিং করেছি। একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়েছিলাম, প্লাস আরেকটা জি উদ্ভাসে অলরেডি ক্লাস করে যাচ্ছিলাম আর কি। তবে আমি বিউবি তো চিন্তা করি না, বিউবির জন্য প্রিপারেশন নেওয়া হয়নি। অন্য প্রিপারেশন যা নিয়েছি বুয়েটের জন্য ওইটা দিয়ে হয়ে গিয়েছে। এখন বাট এটা কিন্তু স্টিল সেম আসলে। বাট কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য একদম একদম হ্যাঁ, ফোকাস পারফেক্টলি করে যদি পড়লে প্রিপারেশন নেয়, একদম। হ্যাঁ, তো বিবের জন্য তো তার কোনো আর আমাদের প্যারা নেওয়ার দরকার নেই। আমাদের আগের ব্যাচ থেকে কিন্তু ক্যালকুলেটরটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হুম। খুবই একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, কারণ অনেকে কিন্তু ক্যালকুলেটর নিয়েই পড়াশোনা ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় ওইভাবেই আগাচ্ছিল। তো আমি শুরু থেকে ক্যালকুলেটর ছাড়াই সবসময় চেষ্টা করেছি, এবং এটা আস্তে আস্তে আমি ফলো পেয়েছি।
এবং এই যে এখন তো বিউপিতে আছেই। এবং বিউপিতে যখন আমাদের সময় কিন্তু টোটাল সবগুলি সাবজেক্টে ছিল 20-20 করে মার্কস, এবং ম্যাথে ছিল 40 মার্ক, ম্যাথে ছিল ডাবল। তো আমি দেখেছিলাম যে বিউপি ম্যাথে আমি 40টার মধ্যে আমি 38টা কারেক্ট করতে পেরেছি। আর আমাদের সময় একমাত্র আমাদের সময় কোনো নেগেটিভ মার্কিং ছিল না। আসলে অনেক মানে সৌভাগ্যের একটা ব্যাপার। হ্যাঁ, বাট তাও এখন তো দিন দিন যতই মানে বছর বাড়তেছে তত বেশি কম্পিটিশন বাড়তেছে, কম্পিটিশন যত বাড়তেছে কোশ্চেনের মাত্রাও তত আরো বেশি আর কি হার্ড হইতেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তো দিয়া তোর তোর কাছে চলে যাই যে মানে পড়াশোনা তখন টাইম টেবিল কেমন ছিল, যে বিউপি অ্যাডমিশন সাপোজ দেখ যে 10 দিন পর, তো তখন ওই 10 দিনের টাইম টেবিল কেমন ছিল, যে কোনো নার্ভাসনেস কাজ করতো কিনা এরকম কোনো কিছু? হ্যাঁ, আমাদের বিউপি এক্সামের আগে দেখা যাচ্ছিল প্রায় সব ভার্সিটির এক্সাম শেষ হয়ে গেছিল, তো বিউপি এক্সামের আগে 10 দিনের মতো তো পাওয়া গেছে টাইম। হ্যাঁ কি অ্যাডমিশন সময়ের যে তুমি প্রিপারেশনটা নাও, আগে একটা টার্গেট সেট করতে হয় যে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবা নাকি মেডিকেল নাকি ভার্সিটি। অনেকে আশা করে যে যে কোনো একটাতে তো টিকবই, সব গজামিল করে পড়তে থাকে যে কোনো একটাতে তো টিকবই, ওইভাবে পড়লে আসলে হয় না, একটা টার্গেট সেট করতে হয়। তো ওই টার্গেট সেট অনুযায়ী পড়াটা যখন কমপ্লিট হয়, তারপরে দেখা যায় যখন অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয় আর কোনো পড়াই হয় না, তোমার ওই আগের 3 মাসের পড়াটাই সব এক্সামে কাটায়। ওই এক্সামটা একবার যদি ঢাকা ভার্সিটির এক্সাম শুরু হয়ে যেত, তখন মনে হতো একটা ট্যুর দিচ্ছি, ঢাকা ভার্সিটি থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে রাজশাহী, রাজশাহী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে এই ওই ওই। তো বিউপির আগে কোনো এক্সট্রা পড়া হয় নাই, বিউপির আগে আমি রিভাইজ দিয়েও যাই না, এরকম ছিল আমার অবস্থা। বাট আগে যদি বলি, ঢাকা ভার্সিটির 10 দিন আগের কথা বলি, যেহেতু এবার বিউপি প্রথম এক্সাম, তো ঢাকা ভার্সিটির উদাহরণ দিলেই ভালো হবে মনে হয়। তখন মেইনলি প্রেশার নেওয়া যাবে না, ওই 10 দিন ঘুমের প্রতি মনোযোগ দিতে হবে যে আমার ঘুম কতটুকু হচ্ছে, মাইন্ড ফ্রেশ রাখা হচ্ছে আসলে এটা বেশি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ফ্যাক্ট। কারণ তুমি যা পড়ছো আগে সেটাই তোমাকে হেল্প করবে, তুমি এই 10 দিনে কতটুকু পড়তেছো সেটা কিন্তু হেল্প করবে না, কারণ একবার পড়লে এক্সাম হলে যায় সেটা কনফিউজ হয়ে যায় এইটা নাকি এইটা। আগে যে রিভাইজ দেওয়া ছিল আগের পড়া জিনিসগুলো, ওগুলো খালি রিভাইজ দিতে হবে। এন্ড সবচেয়ে এটাই বেশি মেন। করতে হবে যে কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, কোশ্চেন সলভ করতে হবে। বিউপির যদি আলাদা কোনো মডেল কোশ্চেন থাকে না যে সলভ করার মতো, বাট বিউপির এক্সামের মতো অনেকে ওইরকম কোনো কোশ্চেন দিয়ে অনেকে টেস্ট পেপার বানায়, ওগুলো সলভ করা বেটার, যাতে তুমি নিজে বুঝতে পারো। কারণ বিউপিতে অনেক সময় অনেক হলে ক্যালকুলেটর ইউজও করতে দেয় না, তো তখন কি হয়, তুমি মুখে মুখে ম্যাথ করে ফেলতে পারো তোমার যদি প্র্যাকটিস করা থাকে। জিনিসগুলো প্র্যাকটিসে থাকলে বা কিছু কিছু খুব কমন এমসিকিউ থাকে, বা একটা টপিক থেকে একটা এমসিকিউ ঘুরে পেঁচা ওই একই টপিক থেকে আসে। সো কোশ্চেন যদি আগের 10 দিনে খালি কোশ্চেন সলভ করার উপরে থাকে, তাহলে কোশ্চেন প্যাটার্নটা অনেক ভালো করে বোঝা যায়, কোশ্চেন সলভ করতে এক্সাম হলে যে অনেক ভালো করে কোশ্চেন সলভ করা যায়, এবং টাইম নিয়ে তাড়াহুড়া হয় না। আমি বলবো এক্সামের আগে এই যে 3 দিন আছে, নতুন জিনিস পড়া বাদ দিয়ে রিভাইজ এন্ড কোশ্চেন সলভের উপর দেওয়া সবচেয়ে ভালো একটা আইডিয়া বলবো আমি। শুধু কোশ্চেন সলভ হ্যাঁ, কোশ্চেন ব্যাংক থেকে অনেকই কমন পড়ে, আমাদের টাইমে হচ্ছে অনেক আমি common অনেকগুলো কমন পেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হুবহু কোশ্চেন ব্যাংক থেকে কমন না পড়লেও ওই টপিকের উপরই দেখা যাচ্ছে জাস্ট টপিকটা ঘুরায় দিচ্ছে, কোশ্চেনটা হুবহু না আসলেও জাস্ট ঘুরায় দেওয়া হয়, এটাই। আচ্ছা, তাসদিদ, তুই তো হ্যাঁ। আর ইয়াটা শেয়ার কর যে বিউপির এক্সামের আগে কিরকম প্রেসার ছিল, যেহেতু আবার সেকেন্ড টাইমের একটা ইয়াও আছে, তো সেকেন্ড টাইমারের ইয়াগুলো এক্সপিরিয়েন্স গুলো একটু বলিস যে কিরকম বাসায় ফ্যামিলি তারপর রিলেটিভস ওভারঅল সবকিছু একটু বল, সেকেন্ড টাইমার যারা আছে তারাও একটু দেখুক শুনুক। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি একটা জিনিস কি, আমরা যখন আসলে সেকেন্ড টাইম দিই, একটা ডিসিশন নিতে হয় যে সেকেন্ড টাইম দিব, আমার যে সাবজেক্টটা আমি চাচ্ছি বা যেই জিনিসটা চাচ্ছি সেটা আমাদের আসতেছে না, কিংবা হচ্ছে যে আমি হয়তো কোথাও চান্স হয় না, আমি একটু পাবলিকে পড়তে চাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি সেকেন্ড টাইম দিব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের মূল একটা মোটিভ। তো ইন দ্যাট কেস এখন হচ্ছে যে আমি চান্স পাই নাই বা ভর্তি হই নাই, এখন কথা শুনতে হয়, জাস্ট প্রুভ দেম রং, ইউ আর রাইট, জাস্ট ঠিক আছে, যে তুমি নিজে চেষ্টা করো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, অ্যাজ এ মুসলিম সো নামাজ পড়ো, বা যারা যেই ধর্মের আছে সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, চেষ্টা করতে হবে, নেভার গিভ আপ, ঠিক আছে। এন্ড আশেপাশে মানুষ বলবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি একবার পারো নাই, আবার কেন চেষ্টা করতেছো, অনেক কিছু বলবো, ঠিক আছে। এগুলা আসলে আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারে, আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের আশেপাশে যে কেউই বলতে পারে। তো এই দিকে না আসলে কান দেওয়া যাবে না, আমাদের পরীক্ষার আগেও বলতে পারে। এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য মূল একটা কথা, যে এসবে কান দেওয়ার কোনো দরকার নাই, অনেকে অনেক কথা বলবে, একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে যে উপরে আল্লাহ আছে আর তুমি তোমার ফ্যামিলি আছে,
ঠিক আছে? জাস্ট হচ্ছে এই জিনিসটা নিয়ে এগিয়ে যাবা, দেখবা যে অনেক কিছু সলভ করতে পারতেছো। নিজে চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই দেখবা যে জিনিসটা সলভ একেবারে ইজি হয়ে যেতেছে। তুমি জানো যে তুমি জিনিসটা পারবা নাকি পারবা না, নিজেকে কোশ্চেন করতে হবে। নিজে যখন একা থাকবা তখন নিজেকে কোশ্চেন করবা। এন্ড একটা জিনিস মাথায় রাখবা, সেকেন্ড টাইম কেন দেয়? নিশ্চয়ই কেউ একজন সেকেন্ড টাইমে টিকে আসছে, তাহলে সে যদি পারে ইনশাল্লাহ আমিও পারবো। ঠিক আছে? আই ক্যান ডু ইট এন্ড আই উইল ডু ইট, দ্যাটস ইট। এন্ড আরেকটা যেটা ছিল যে আসলে এর আগে প্রিপারেশনটা কেমন ছিল এজ আ সেকেন্ড টাইম, আমি যেহেতু ইমপ্রুভমেন্ট দিয়েছি, আমার কিন্তু সেকেন্ড টাইম ফার্স্ট টাইম কয়েকটা জায়গাতে দুইটাতেই কিন্তু কাউন্ট হয়েছিল, যেহেতু আমার দুইটা সার্টিফিকেট ছিল। তো আমার 20 তারিখ কি 21 তারিখ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম ছিল, আর বিউপির আগে আগে। এন্ড হচ্ছে যে এর আগে আমি একটা কথা বলি, জাহাঙ্গীরনগরের পরীক্ষার পরপরই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা ছিল। এন্ড আমাকে অনেকবার বলা হয়েছে যে সাস্টের ফর্ম ফিল আপ করতে। তো আমি আগেই বলে দিছি যে সাস্টে আমি যাচ্ছি না, কারণ সাস্টে হ্যাঁ ওদের বায়োলজিক্যাল আছে, বাট হচ্ছে যে আমি চাচ্ছি যে বিউপিতে দিতে। কারণ হচ্ছে যে সেশন জট নাই, এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে আর কারণগুলো তো আমি বললামই। তো এসব কারণে আসলে একটু প্রবলেম হয়েছিল যে বিউপি না সাস, তো আমি বিউপি চয়েস করি, বিউপিতে এক্সাম দিব। তো এর আগে হচ্ছে রাজশাহী, তো আমি যে কাজটা করেছিলাম এজ এ সেকেন্ড টাইমার, আমার মোটামুটি বইগুলো কমপ্লিট ছিল। প্রায় সব যত সেকেন্ড টাইমার আছে তাদের কিন্তু গত বছর আর এই বছর বইগুলো মোটামুটি কমপ্লিট আছে। তো তাদের এদিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে। এন্ড ফার্স্ট টাইমারও কিন্তু প্রায় 2 বছর মতো সময় পেয়ে গেছে, তো তাদেরও এদিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে। আমি সাজেস্ট করবো, যেহেতু সময় কম, জাস্ট হচ্ছে ওই টাইপ কোশ্চেন গুলাকে দেখা, যে এইখানে ইউনিভার্সিটিটা কি টাইপ কোশ্চেন করতেছে। এন্ড হচ্ছে যে সেখান থেকে যদি আমরা সলভ করতে পারি, আমাদের কিন্তু কমন পড়ে যাবে। যেমন একটু আগে একটা কোশ্চেন ছিল ইংলিশের জন্য কি করতে হবে। সো আমি সাজেস্ট করবো যে দেখেন, ইংলিশ আহামরি কোনো কঠিন কিছু আসবে না। আমরা যেগুলা এইচএসসি তে করে আসছি, এসএসসি তে করে আসছি, বা ঢাকা ভার্সিটি মেডিকেলের জন্য করে আসছি, এইগুলোই কিন্তু কমন পড়বে। ঠিক আছে? তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মেডিকেলের কোশ্চেনটা সলভ করতে পারেন। মেডিকেলের লাস্ট কয়েক বছরে, 3-4 বছরে বিইউ, বিসিএস, দেন হচ্ছে বিসিএস এর কোশ্চেন আহামরি কঠিন হয় না। তো যে এইগুলো যদি সলভ করে যান, তাহলে আপনি দেখবেন যে আপনি কিন্তু হয়তোবা কমন পেয়েছেন, নয়তো হচ্ছে যে ওই টাইপ কোশ্চেনই কিন্তু পেয়ে গেছেন। তো এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? সো হচ্ছে যে জাস্ট ট্রাই করবেন যে নতুন জিনিসটাকে, যারা পড়েন নাই তারা নতুন জিনিসটাকে অ্যাভয়েড করেন। বাট সেকেন্ড টাইমাররা যেহেতু আল্লাহর রহমতে তাদের প্রায় সবগুলো বই কভার করা আছে, সো চেষ্টা করবেন যে কোশ্চেন গুলাকে হচ্ছে সলভ করার জন্য, যাতে করে হচ্ছে তারা যে কোনো টাইপের কোশ্চেনটা দিতে পারে। এন্ড দয়া করে হচ্ছে সেকেন্ড টাইমার কোনো ধরনের রিস্ক নেবেন না, যেহেতু সেকেন্ড টাইমার একটা বছর লস গেছে। সো হচ্ছে যে যখন দেখবেন যে 80-60-70% আমার তাসদিদের ট্রেন্ড যাইতেছে, তাই না? পরীক্ষার সময় তোর এই সাউন্ডটা প্রচুর ডিস্টার্ব করে। ঠিক আছে তাসদিদ, এটা আজকে লাইভটাও তুই ছাড়লি না আজকে। তাসদিদ মানে ট্রেন্ড ছাড়া তাসদিদ হয় না। আজকে লাইভটাতে ট্রেন্ড থাকবে না। আচ্ছা কি অবস্থা? আচ্ছা সরি, সেই জন্য ট্রেনের জন্য। তো যেটা বলতেছিলাম যে জাস্ট হচ্ছে 60-70% যখন কোশ্চেনটা আপনি পেরে যাচ্ছেন, সলভ করে করতেছেন, দয়া করে আর দাগাবেন না। জাস্ট সেফ জোনে থাকার জন্য আপনার যদি মনে হচ্ছে না আমার আরেকটু মার্কস দরকার, আরেকটু সেফ জোনে যাওয়া দরকার, জাস্ট যেগুলো আপনি 70-30% শিওর যে অপশন এ হচ্ছে 70, অপশন বি আইদার অর। ঠিক আছে? জাস্ট আপনি 70% শিওর হলে তখনই লাগাবেন, এছাড়া পিক করার কোনো দরকার নেই। জাস্ট কোশ্চেন গুলোকে সলভ করেন প্রিভিয়াস ইয়ারে বিউপি এন্ড আদার্স, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনার এদিক থেকে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, তো কোশ্চেন সলভিং কিন্তু অনেক বেশি এটা হচ্ছে তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা, তুমি হচ্ছে তত বেশি কনফিডেন্ট পাবা যে আচ্ছা ঠিক আছে, পরীক্ষার হলে মনে হলো যে সিমিলার অনেক থাকে, অলমোস্ট হচ্ছে 60% দেখবা যে ওই কোশ্চেন সলভের মধ্যে থেকে পাওয়া যাবে। হ্যাঁ, 60-70% ওই কোশ্চেন সলভ করলেই ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আচ্ছা, তো এখন একদম সবচেয়ে ফেমাস একটা কোশ্চেন, আসলে এটা নিয়ে অনেক কনফিউশন। তো এটা আসলে কি হতে পারে যে ক্যালকুলেটর নিয়ে যে মানে কোশ্চেনটা একজন করেছে, এটা অনেকবার করেছে সে, মানে সে এতটাই ডেসপারেট এর অ্যানসারটা জানার জন্য। তানজিম, ক্যালকুলেটর ইউজ করতে হ্যাঁ আসলে ক্যালকুলেটর এখন জিনিস হলো যে সে এখন আরেকটা আমি কথা বলি যে সার্কুলারে কিন্তু লেখা আছে প্রোগ্রাম করা যায় না এমন ক্যালকুলেটর ইউজ, মানে এমন ক্যালকুলেটর নিয়ে আসা যাবে। এখন সে ও লিখলো যে এফএসটি ইউনিটে ক্যালকুলেটর ইউজ করা যাবে কি, গেলেও কোন কোন মডেলের যাবে। ও দুইটা মডেল লিখছে, 100 ms এফএক্স 100 ms, আর একটা হলো 991 ms। তো আমি যতটুকু জানি, আমি যতটুকু মানে করলাম, রিসার্চ করছি,
100 এমএস এর ক্যালকুলেটরটা নন প্রোগ্রামেবল, তাই না? হ্যাঁ হ্যাঁ 100 ml হ্যাঁ 100 এমএস এরটা। তো আরেকটা জিনিস হলো যে সাদি ভাই, এটা নিয়ে কি কোনো ইয়া আছে যে কনফিউশন, অথবা এটা কি কিরকম হতে পারে এটার অ্যান্সার? ভাইয়া যদি হ্যাঁ। হচ্ছে ভুল করে ক্যালকুলেটর নিয়েও যায় আর যদি অ্যালাউ করতে না দেয় তাহলে হচ্ছে ডেস্কে রাখা যায়, তখন আর কি বলে যে তোমাদের ডিভাইস হ্যাঁ, ওটা তো করাই যেতে পারে। তো প্যারা নাই যে মানে লাইক যদি নিয়েও চলে যায় তাহলে আর কি পরে জমা নিবে, ওটা কোনো প্রবলেম না, সাথে নিয়ে গেলে তো প্রবলেম হবে না। সমস্যা নেই, সমস্যা হ্যাঁ নেই হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ আমি বলবো যে সাথে এফএক্স নিয়ে এর যাবে, যত আর পরে ক্যালকুলেটর আছে যদি সবগুলি না হচ্ছে দেয় তাহলে ফাংশনাল, জমা দিয়ে দেবে। তো ফাংশনাল গুলি না ইউজ করাই বেটার, এফএক্স জাতীয় কোনো ক্যালকুলেটর না ইউজ করাই তাইলে বেটার, এগুলি সবগুলি ভাই, ফাংশনাল। নন যেগুলি জাস্ট প্রোগ্রামেবল আমরা নন প্রোগ্রামেবল বলতে আমরা যেগুলো ওই যে হিসাব মুদি কিতাব, দোকানে গেলে দেখতে পারি তারা হিসাব হ্যাঁ কিতাবের হ্যাঁ জন্য হ্যাঁ, যেসব ওইটা নিয়ে যাওয়া যাবে, ওগুলি হচ্ছে যে নন প্রোগ্রামেবল। এইটাই কনফিউশন ছিল সবার। সবাই তো ভাবতেছে নেটে সার্চ দিছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, নেটে কিন্তু ঠিকই ওই এফএক্স এর সিরিজ গুলো চলে আসছে। মানে হচ্ছে যে ফাংশনাল, আমি ওখানে Functional। ফাংশনাল ম্যাথগুলি করতে পারবো। তো ওটা তো নেওয়া যাবে না। পারবে না। দুই ধরনের ক্যালকুলেটর নিয়ে যাবে বেটার, এটা আসলে ভ্যারি করে হল টু হল, টিচার কেমন হয়। হ্যাঁ হ্যাঁ যদি আমার অ্যালাউ না হ্যাঁ, হয়, আমার আমি হলে কিন্তু suggest ক্যালকুলেটর করবো ইউজ করতে দিছে। দুইটাই নিয়ে যাও। অনেকের হলে দিছে, আমাদেরটা দেয় নাই অবশ্য, আমাদেরটা তো বাট দেয় আমি নাই, বলবো সব তোমরা ডিভাইস জমা দুই ধরনের নিয়েছিল। ক্যালকুলেটর নিয়ে যাও। তোমাদের সিট বিউপি তে করুক আর এফএসটি তে, আমাদের সবগুলো ফ্যাকাল্টি টিচার যথেষ্ট হাম্বল। তারা যে সুন্দর করে তোমাকে বলবে যে বাবা এটা অ্যালাউড বা এটা অ্যালাউড না, তুমি জাস্ট হ্যাঁ, ডেস্কের উপর রেখে দাও বা সামনে রেখে আসো, কোনো প্রবলেম নেই, তুমি এক্সাম শেষ তুমি নিয়ে যাবা। ইভেন আমি দেখছি আমার হলে অনেকে দূরে থেকে আসে, তারা একা একা আসছে, মোবাইল ফোন নিয়ে গেছে, স্যার সুন্দর করে এসে বলছে যাদের কাছে মোবাইল তারপর ফোন হচ্ছে আছে ব্যাগও সামনে নিয়ে গেছিল, সামনে এসে রেখে দিয়েছে। হ্যাঁ সবকিছু সামনে জমা ক্যালকুলেটর নিয়েছিল। নিয়ে সবার অনেক বেশি কনফিউশন, অনেক বেশি টেন্স সবাই যে ক্যালকুলেটর অ্যালাউড কি অ্যালাউড না। তুমি একটা প্রোগ্রামেবল নাও, একটা হচ্ছে নন প্রোগ্রামেবল নাও, কোনো প্রবলেম নাই। এফএক্স নাও বা তুমি নর্মাল ক্যালকুলেটর নাও, দুইটাই নিয়ে যাও। যদি লাক ভালো থাকে তুমি দিতে পারবা, লাক ভালো না থাকলে শুধু দিতে পারবো না। আমি বলবো যে বিউপির এক্সামে অত বেশি হচ্ছে যে কঠিন কোনো ম্যাথই আসবে না যে তোমার ক্যালকুলেটর ছাড়া তোমার হবে না। এখন যারা প্রিপারেশন নিছে তারা অনেক কঠিন কঠিন লাইক বড় বড় সংখ্যার ভাগও মুখে মুখে করতে পারে, রুট ওভার অঙ্ক তারা একবারে মুখে মুখে করতে পারে। সো অত ডিফিকাল্ট কিছু আসবে না যে একদম প্রোগ্রামেবল ক্যালকুলেটর ছাড়া তারা করতে পারবে না। সো এই বিষয়ে টেনশন একটু কমানো দরকার, আমি সেটাই বলবো। আসলে এটা নিয়ে মাথা আচ্ছা। ব্যথা করে লাভ নেই। হ্যাঁ তাজিদ বলো। এটা আমি একটু বলি। হ্যাঁ 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 বলো। আচ্ছা, দেখেন আপনি যখন একটা কোশ্চেন সলভ করবেন, যিনি কোশ্চেন করতেছে উনি কিন্তু জানে যে আপনার এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে নাকি না। তো উনি কিন্তু ওইভাবেই কোশ্চেন প্যাটার্নটা করবেন যে আপনি ক্যালকুলেটর ছাড়া যাতে করতে পারে। তো আপনাকে কিন্তু ওই টাইপই দিবে। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা যায়, এটা কোশ্চেনও কিন্তু থাকবে, দুই একটা থাকবে না, এটা কিন্তু ভুল কথা, অবশ্যই থাকবে। তো আপনার কিন্তু 20-20 পাওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি কিন্তু সবগুলা দাগাবেন না, সবগুলা দাগালে আপনি সেটা করতেছেন বোকামি। ঠিক আছে, এন্ড আমি এই বোকামিটা করে আসছিলাম কয়েকটা জায়গায়, ঠিক আছে, ফার্স্ট টাইমে, এটা হচ্ছে সত্য কথা। ঠিক আছে, তো সবগুলো ভুলেও দাগাবেন না, ভুলে না দাগিয়ে কি করবেন, যেগুলো পারেন সেগুলো দাগাবেন। যে আর কোশ্চেনের ভিতরে কিন্তু আপনার আনসারটা লুকিয়ে আছে, আপনি যদি ভালো করে কোশ্চেনটা পড়তে পারেন, কোশ্চেনটা ধরতে পারেন, আপনার কিন্তু অনেক জায়গাতে ক্যালকুলেটর দরকারও পড়ে না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে টাইমের ব্যাপারটা, 45 সেকেন্ডের মধ্যে অবভিয়াসলি হচ্ছে এমন কোশ্চেন দিবে যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারবো, যেটা হচ্ছে মুখে মুখে অলমোস্ট করা যাবে। সো এই ব্যাপারটাও মাথায় রেখে যে যেহেতু 45 সেকেন্ড, এর মধ্যে তো এমন কোনো ম্যাথ দিবে না যেটা করতে আমার 3-4 মিনিট লেগে যাবে, অবভিয়াসলি এটা কখনোই দিবে না। যে কোশ্চেন করবে এরকম 20টার মধ্যে একটা দুইটা দেয়, তারা একটা থেকে দুইটা দেয় যেগুলি 2 থেকে 3 মিনিট লেগে যায়। এগুলো দিলেও আসলে এগুলো বেশি ইফেক্ট করে না, কারণ এমন অনেক কোশ্চেন করে না, যেমন আমার ইংলিশ পারা যায়, সো ওখানে অনেকগুলো টাইম বেঁচে যায়। যেমন বায়োলজি বা কেমিস্ট্রিতে এগুলোতে কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিস কুইজ খুব কম থাকে। সো ওইদিকে দেখা গেল 30 সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, বাকি অনেক টাইম বেঁচে থাকে। আমি নিজে যেহেতু বায়োলজি অ্যান্সার করেছিলাম, আমি ম্যাথ যেহেতু করি নাই, ফিজিক্সে শুধু করছি, ফিজিক্সের ম্যাথগুলো অনেক ইজি লেগেছে আমার পার্সোনালি। সো ওই হিসেবে আমার টাইম আরো বেঁচে গিয়েছিল, 1 ঘন্টার মধ্যে আমি কিছুক্ষণ বসেও ছিলাম। সো দেখা যায় অ্যাডজাস্ট হয়ে যায়, কিছু কিছু মুখে যদি মুখস্থ অ্যান্সার দেওয়ার পরে বাকি টাইম যদি থাকে, তুমি যদি ক্যালকুলেটর প্রোগ্রাম নাও করতে পারো, তুমি এক্সট্রা লুজ পেজ নিয়ে তুমি হাতে হাতে করতে থাকবে বাকি টাইম। শিওর গুলো আগে অ্যান্সার করতে হবে, মাস্ট। তুমি যেই সাবজেক্ট ভালো পারো, ইংলিশ ভালো পারো, ইংলিশ দিয়ে শুরু করো, কারণ ইংলিশে তোমার কোনো মনে করার জিনিস নাই, ম্যাথমেটিক্যাল জিনিস নাই, বা তোমার হচ্ছে যে তোমার বায়োলজিক্যাল বোটানিক্যাল নাম মনে করতে হবে না, তোমার হচ্ছে যে সায়েন্টিফিক নেম মনে করতে হবে না। তুমি ইংলিশ আগে অ্যান্সার করো, তারপরে তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও, মেডিকেলে যদি প্রিপারেশন নিয়ে আসো, তাহলে তুমি বায়োলজিটা করতে পারো, বিকজ বায়োলজি তো তোমার কোনো ম্যাথমেটিক্যাল নাই।
তারপরে যে কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে যার কাছে যেটা ইজি লাগে কেমিস্ট্রিটা করা বেটার, বিকজ কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল কম থাকে। কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল কম থাকে, যেগুলো ম্যাথমেটিক্যাল ওগুলো জাস্ট স্কিপ করে যাও লাস্টের জন্য। ওগুলো কোশ্চেনের পাশে একটা ডট দিয়ে রাখতে পারো, যদি দাগানো মানা থাকে কোশ্চেন হলে স্যাররা বলে যে কোশ্চেনে তুমি দাগাতে পারবে না বা কিছু, তখন তুমি জাস্ট একটা ডট দিয়ে রাখবে, জাস্ট ডট 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 করে যাবা। বিকজ কোশ্চেনে মানা করে কেন, কারণ কোশ্চেনে তোমার হিসাব করা অ্যালাউড না, কোশ্চেন দাগানো অ্যালাউড না। সো তুমি জাস্ট একটা ডট দিয়ে যেতে পারো যে এগুলো আমার বাকি, বা তুমি তোমার অ্যান্সার শিট দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার কি কি বাকি আছে কিনা। ওগুলো স্কিপ করে যাওয়া বেটার। আগে মুখস্থ জিনিসগুলো অ্যান্সার করতে হবে মাস্ট, তারপরের দিকে যায় ম্যাথমেটিক্যাল। তুমি জানো যে তুমি ম্যাথ ভালো পারো, তার উপরও তোমার ম্যাথের পিছনে আমি বলবো না যে টানা 10 মিনিট ম্যাথের পিছনে তুমি দাও, হিসাব তুমি জাস্ট স্কিপ করে যাবা লাস্টের জন্য, একদম হিসাব। এন্ড এক্সাম দিতে লাস্টে যাওয়া যায়, অনেক সময় অনেক রুলস মনেও পড়ে যায়। হ্যাঁ তুমি আর যে কোশ্চেনটা মনে হচ্ছে যে আমার এটাতে টাইম লাগতে পারে, তুমি ওটা স্কিপ করো, সবার লাস্টে তোমার টাইম থাকবে, তুমি এটা নিয়ে ভাবার টাইম পাবা। বাট ওইটা নিয়ে তুমি জানো তুমি এটা সূত্র পারো, তাও তুমি স্কিপ করে যাও, কারণ এটা হিসাব করতে হবে, টাইম কম। তাহলে লাস্টের দিকে যে আর কি অনেক বেশি টেস্ট হয়ে যায় যে আচ্ছা আমার হাতে তো টাইম নাই, আমি এখন কোনটা থেকে কোনটা দাগাবো। সো এটা ভুলেও করা তখন পারা জিনিসও ভুলে যায়, তখন জিনিসগুলো ভুলে যায়, জাস্ট সেটাই আগে দাগানো ট্রাই করা হবে। এক্স্যাক্টলি আসলে তো ম্যাথটাই সবার লাস্টে দাগানোটা বেটার সাজেশন হচ্ছে, কারণ ম্যাথের 20টা দাগাতে দাগাতে 15 মিনিট আপ তো হবেই, 20 মিনিট প্লাস হবে। তো অন্যান্য গুলো আমি এবং লাস্টের দিকে স্যার যে বলবে আর মাত্র আধা ঘন্টা আছে, 20 মিনিট আছে, দেখবে অন্যান্যরা শেষ করে ফেলছে, নিজে জাস্ট ম্যাথ অ্যান্সার করছে, আরো 3টা সাবজেক্ট আর বাকি, তার মাথা নষ্ট হয়ে যাবে, সে বায়োলজি জানা জিনিস ভুলে যাবে, ইংলিশ টেন্স ভুল করবে। ম্যাথটা সবার লাস্টে ধরা উচিত এজন্য। হ্যাঁ, ম্যাথ ফিজিক্স এগুলো লাস্টের জন্য রাখা উচিত, কারণ ফিজিক্স হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস থাকে। আগে পারা জিনিস করো, জাস্ট ইংলিশ ধরো, ইংলিশ শেষ করে নাও। ইংলিশের যেটা নিয়ে কনফিউশন আছে ওইটার পিছনে 5 সেকেন্ডও ওয়েট করা উচিত না। তোমার ওইটার পিছনে কনফিউশন আছে, তুমি এক্সাম দিতে থাকো, মাথার মধ্যে অলরেডি চলে আসবে। যে কোনো সাবজেক্টের জন্য যেটা পারবে না সেটা স্কিপ করে পরে ভাবার টাইম পাবা। হ্যাঁ, 5 সেকেন্ডও এক্সট্রা ওয়েস্ট করা যাবে না, বিকজ 80টা এমসিকিউ 60 মিনিটে টাফ, অনেক টাইমটা আসলে মাথায় রাখা লাগবে 45 সেকেন্ড করে। সো যেটা কি ইজিলি পারা যায় সেটার থেকে তো টাইম আমার অনেক কম লেগে গেল, ওই টাইমটা তুমি অন্য জায়গায় কাজে দিবা। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু একটা ফ্যাক্ট। আর টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু শেখা যায় বলবোই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে। তো তোমরা কিন্তু মডেল টেস্ট দিতে পারো অবশ্যই, টিচার্স পয়েন্ট কিন্তু মডেল টেস্টের ব্যবস্থা করতেছে। তুমি জাস্ট ঘড়ি ধরে তুমি নিজে মডেল টেস্ট দাও, ক্যালকুলেশন স্পিড তো বাড়বেই, ঠিক আছে। আর অবশ্যই এখানে কিন্তু প্রাইস মানিটা লেখাই আছে যে কি জানি বলে, প্রাইস মানি কেন বলছি আমার, মানে ফিটা 99 টাকায় তুমি এত সুযোগ সুবিধা পাচ্ছ, তো অবশ্যই হ্যাঁ অবভিয়াসলি প্রাইজ মানি দিয়ে দেবো। তোমরা বিউপিতে টিকো, তারপর বলবা যে টিউটর্স পয়েন্টের কারণে বিউপিতে টিকে ফেলেছি, মডেল টেস্ট নিয়েছিল, এরকম টাইপের। অবশ্যই ইনশাআল্লাহ তোমরা বলবে। যাই হোক, আরো অনেকেই কোশ্চেন করেছে, আমরা একটু দেখি, কারণ আমাদের একদম আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, বাট কোশ্চেনের শেষ নেই, কোশ্চেন অনেকেই করছে। আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে কিন্তু ভাইয়া বলে ফেলেছি, তুমি লাইভটা আবার পুনরায় দেখবে, ঠিক আছে। লাইভের মাঝখানে ক্যালকুলেটর নিয়ে বলা হয়েছিল। তারপর হলো আমাদের মধ্যে আরেকজন কোশ্চেন করেছে যে আচ্ছা আমরা একটু কোশ্চেনটা খুঁজছি, সবাই ক্যালকুলেটর নিয়ে কোশ্চেন করেছে, ক্যালকুলেটর। আচ্ছা তো আচ্ছা, অনেকেই কোশ্চেন করেছে কি মানে ইংরেজিতে আসে, মানে কি যেন বলে, কোশ্চেন ইংরেজিতে আসে নাকি বাংলায় আসে, তো এটার কনফিউশনটা কেন এত সবার মাঝে? আচ্ছা, আসলে অন্যান্য ডিপার্টমেন্টের কোশ্চেন মানুষ যখন শুনে যে ইংলিশ আসে তখন কনফিউজ হয়ে যায়। এফএসটি এর কোশ্চেনটা তোমার ইংলিশ বাংলা দুইটাই থাকবে। যারা ঢাকা ভার্সিটির ক ইউনিটের কোশ্চেনটা দেখছো তারা একটা আইডিয়া পাবে যে ইংলিশে কোশ্চেনটা থাকলেও তোমার ব্র্যাকেটে পুরো কোশ্চেনটা বাংলা থাকে। তোমার ফিজিক্সের ম্যাথটা যদি তোমার ইংলিশেও লেখা থাকে কোশ্চেনটা তোমার বাংলায় থাকবে, বা যদি বাংলায় লেখা থাকে যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য ইংলিশে ব্র্যাকেটে থাকবে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, বাংলা ইংলিশ বোথ কোশ্চেন পেপারে থাকবে কোশ্চেনটা। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ একটা জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু কিছু কোশ্চেনে অপশন গুলো থাকে এ বি সি ডি, আর কিছু কিছু কোশ্চেনে থাকে এ বি সি ডি, আবার এ বি সি ডি। এই জিনিসটা দাগানোর সময় খেয়াল রাখতে হবে আসলে কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি। অনেক সময় দেখা যায় যে বিটাকে সি করে ফেলছি, সিটাকে ডি করে ফেলছি, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনে কিন্তু
ওইটা কিন্তু লেখা থাকবে না। এখানে কিন্তু অপশন এইভাবে থাকবে, এ ব্র্যাকেট দেন হচ্ছে একটা অপশন, বি একটা অপশন। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর ওএমআর শিট দেখানোর সময় এটা একটু খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছিস তুই। আচ্ছা, রাইসা এক কমেন্ট করেছে যে কবে থেকে মডেল টেস্ট মানে শুরু হবে। আচ্ছা, মডেল টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে, তুমি যত তাড়াতাড়ি পারো ভর্তি হয়ে যাও, তোমাকে আগের কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সবকিছু গুছানো আছে। আচ্ছা, তারপর হলো আচ্ছা, একজন কোশ্চেন করেছে কি ডটের ডায়ামিটার কত হতে পারে, মানে এক্সামে যে ডট দেয় ওইটার কথা কি ও জিজ্ঞেস করেছে? তানিম মেবি এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এটা কোন ডটের কথা আচ্ছা, বললো, মানে ফিল আপ করা লাগবে। বৃত্ত ভরার যেটা নাকি? হ্যাঁ, বৃত্ত ভরাট। এইটা খুবই ছোট ছোট, আসলে খুবই ছোট, ঠিক আছে। মানে তোমরা বোর্ডে যে সব পড়তে পারবেন এরকম একটা যত বড় ফেস করে আসছে অত বড়। না, তানিমের কোশ্চেনটা দেখে আমার মনে হচ্ছে যে ও মেবি অনেক নার্ভাস পরীক্ষা নিয়ে। এত কিন্তু নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস, হ্যাঁ নার্ভাসনেসটা বাড়বে। আসলে এত নার্ভাস দরকার নাই, এটা নরমাল কোশ্চেন। নার্ভাসনেস যদি নিয়ে যদি বলতে ডটের ডায়ামিটার নিয়ে চিন্তা করছে এখন। হ্যাঁ, এত এগুলো চিন্তা করা লাগবে না। এখন গোল্লা ভরা নিয়ে চিন্তা করছে। তো ভাইয়ের জন্য বলা হ্যাঁ। যায় যে যেগুলো হচ্ছে যে আগে যে ইকো কলম গুলো ছিল না, যেগুলো কলমের মুখগুলো একটু বড় বড় থাকে, যেগুলো দিয়ে লিখলে একটু বড় বড় দেখা যায়, তুমি ওই কলমগুলো নিয়ে যাও, সেগুলো হ্যাঁ, ওই কলমের বাট বল Olympic পেন economics। হবে, কেউ কিন্তু জেল পেন নেওয়া যাবে না। আচ্ছা, পরে কি আর এটা এত pencil দিয়ে দরকার? না। আই গেস এত সাজেশন দিলে তানিম আবার ওই কলমটা খোঁজার জন্য সময় নষ্ট করবে, ঠিক আছে, দরকার নাই। তানিম তুমি যদি এখনো দেখো, তুমি পড়তে বসো, তুমি নরমালি মাথা ঠান্ডা আগের পড়াগুলো দেখো, ট্রাই করো যে পরীক্ষার আগের দিনটা চিল করার, ঠিক আছে, হয়তোবা তুমি চিল করতে পারো যে কোনো ভাবে। আচ্ছা, তারপর আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আর যে টুকটুক নামটা অনেক সুন্দর, ও কমেন্ট করেছে যে ভাই কাটমার্ক কেমন হতে পারে? কাটমার্ক 0.25 একটা কোশ্চেনের জন্য, তাই না? 0.25 করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আই গেস। তো আরেকটা ওভারঅল ইম্পর্টেন্ট কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এটা বলে নেই। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি 1 ঘন্টা যে টাইম স্পেন্ডটা, যে 1 ঘন্টা কিভাবে স্পেন্ড করব, এখানে আমি অবশ্যই বুঝতে হবে যে আমি আর্মিদের ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষাটা দিচ্ছি, ওখানে কিন্তু দেখা দেখি একদমই হারাম, মানে এটা করা যাবে না। আমি এখানে অনেকে বন্ধু থাকতে পারে, বন্ধু বান্ধব পাশে বসতে পারে, বন্ধু বান্ধব ডাক দিতে পারে, এটা কোনো কিছুই করা যাবে না। প্রত্যেকটা টেবিলের উপর তাদের রোল নাম্বার দেওয়া থাকবে এবং তারা কোনো কিছুই বলবে না যে ডিসকোয়ালিফাইড, খাতা নিয়ে টানাটানি এসব কোনো কিছু করবে না। তারা সুন্দর করে রোলটা টুকে নিয়ে যাবে এবং সাইলেন্টলি তাদেরকে ডিসকোয়ালিফাইড করে দিবে। তো এই 1 ঘন্টার টাইমে তোমার বন্ধু বান্ধব কে আছে এটা অবশ্যই তোমাকে ভুলে যেতে হবে। এবং তুমি, কারণ তুমি নিজে বন্ধু বান্ধবের জন্য তুমি নিজে মারা খেতে অবশ্যই চাইবে না, কারণ এখানে তোমার অবশ্যই নিজে যা পারো তাই দেখাতে হবে এবং কোনো আর্মিদের সাথে কোনো রকম আর্গুমেন্টে যাওয়া যাবে না, কোনো কিছুই যাবে না। তারা যা বলে তাই সুন্দর করে মেনে নিতে হবে এবং 1 ঘন্টা একদম খুব নিজে ঠান্ডা মাথায়, এবং মাথায় কোনো প্রেশার নেওয়া যাবে না। মাথায় তুমি যদি প্রেশার নাও অনেক বেশি যে আমাকে এখানে চান্স পেতেই হবে, এরকম তুমি যদি নিয়ে বসো, তুমি একদম এক্সামটা খারাপ করবে, এটা বলাই যায়। আচ্ছা, আমি অন্যান্য ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মাথায় খুব প্রেশার ছিল। আমি যখন বিভূতি প্রেশার পরীক্ষা দিচ্ছিলাম, আমি চান্স পাই না পাই, এবং এটাতেই আমি সবচেয়ে ভালো রেজাল্ট করি। আমি একদম 7 ছিল আমার, এবং অন্যান্য গুলিতে আমি মানে অনেক প্রেশার ছিল। বিভূতিতে একদম আমি প্রেশার লেস ভাবে পরীক্ষা দিয়েছি, কোনো প্রেশারই নেই না, এবং এটাই সবচেয়ে আমার ভালো পরীক্ষা হয়েছিল। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, কাট মার্কস যে ব্যাপারটা আর কি বলতেছিলেন একজন ভাই, তো বিউপি কিন্তু মার্কস কখনো বলে না যে আসলে কত মার্কস পেয়েছে কেউ বা কি অবস্থা হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি 60 to 70% মার্কস পান, আপনি মোটামুটি সেফ জোনেই আসেন, বলা যায় যে আপনি ভাইবার জন্য কল পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আপনি জাস্ট ট্রাই করবেন যে আপনার যাতে 60 to 70% মার্কসটা উঠে আসে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা দেখা দেখির ব্যাপারে, সেটা একটু বলি, সেটা হচ্ছে যে আপনি ডায়াসে যখন দাঁড়াবেন তখন দেখবেন যে পুরো সবকিছু দেখা যায়। সো ভুলে এই কাজটা করবেন না। ডায়াসে 1 থেকে 2 জন টিচার মিনিমাম থাকে গার্ডে, এন্ড হচ্ছে যে আমাদের চারপাশে চার কোনাতেই কিন্তু আরো 2 থেকে 3 জন থাকবে। সো ডায়াসে তো দেখাই যাবে, আর ওনার বাকিরাও কিন্তু দেখতে পাচ্ছে। সো দয়া করে এটা করবেন না। আরেকটা কোশ্চেনের কথা আমি যদি বলি, আর কিছু কয়েকজনের কোশ্চেন ছিল যে ঘড়ির ব্যাপারে। সো হচ্ছে যে দয়া করে ঘড়ি, মোবাইল এইগুলা অ্যাভয়েড করবেন, নিয়ে যাওয়ার ট্রাই করবেন না। আপনার ওইখানে হচ্ছে ঘড়ি আছে, প্রত্যেকটা রুমে ঘড়ি থাকবে, এন্ড হচ্ছে টিচারকে জিজ্ঞেস করলে টিচার কিন্তু টাইমটা বলে দিবে। সো হচ্ছে যে ঘড়িটা নিয়ে যাওয়ার দরকার নাই।
আর মোবাইল যারা না, না, দূরে থেকে আন্টি, আসেন তো যদি তারা হচ্ছে এছাড়া অনেক হলে ক্যান্ডিডেট ঘড়ি ঢাকার থাকে। বাইরে থেকে আসবে, তাই না? তো তারা যদি নিয়েও যায় দেন হচ্ছে ওইখানে জমা দেওয়ার অপশন থাকবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কেউ যদি হ্যাঁ, নিয়ে হ্যাঁ, যায় জমা দেওয়ার তাহলে অপশন নিতে থাকবে, পারো, প্রত্যেকটা সমস্যা নেই। ক্লাসরুমের সামনে জমা দেওয়ার অপশন থাকবে। হ্যাঁ, 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 হ্যাঁ। মোবাইল নিয়ে Exam এর গেলেও আগে মোবাইল তারা জমা যখন দেওয়ার খাতা অপশন দিবে আছে। বা কোশ্চেন question বা ব্যাগ, answer sheet ক্যালকুলেটর, দিবে, তখন তারা দেন বলবে যে মোবাইল, তোমরা যাদের আদার্স কাছে যত মোবাইল আছে জিনিস আছে, তারা জমা দিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, জমা দিয়ে যাও। বা Exactly. ব্যাগ দিয়ে যদি যেতে থাকে পারবে। সেটাও তারা জমা দিতে বলবে সামনে, কোনো প্রবলেম হ্যাঁ। নেই এগুলো নিয়ে। অনেকে একা আসতে পারে এক্সাম হলে, তাদের কাছে ফোন থাকে, হ্যাঁ, 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 প্রবলেম সেটাই, সেটাই। এমনিতে ইগনোর করা ভালো। সার্জি যেটা বলছে যে ইগনোর করা ভালো, বাট যদি ইমার্জেন্সি হয় নিলে কোনো প্রবলেম নেই, আমাদের স্যার যথেষ্ট Problem আমাদের না। কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর ইভেন একটা কোশ্চেন ছিল যে কাট মার্কস বলতে মেবি বুঝাইছে যে কত পাইলে চান্স পাওয়া যায়, সেটা আগেও বলা হয়েছে যে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেন যদি ইজি হয় 65, তোমার 70% 65% হলে একটা আশা থাকে। এছাড়া কোশ্চেন যদি হার্ড হয় বা এমনি নর্মাল টাইমে 60 প্লাস তুমি যদি শিওর অ্যান্সার করো, মাইনাস মার্কিং যদি তোমার কম থাকে, তুমি যদি আন্দাজে খুব কম দাও, সো 60 থাকলে আলহামদুলিল্লাহ, বা 55 থেকে 65 এর মধ্যে হলে যথেষ্ট ঠিক আছে একটা মানে ইয়া। সানজান আপু কমেন্ট করেছে আমি কি চান্স পাবো। সানজান আপু কিন্তু বিউপির স্টুডেন্ট, উনি গ্রাজুয়েশন নিয়েছে না, কিন্তু জিজ্ঞেস করছে। 60% হ্যাঁ আপু থেকে আপনি পাবেন। 70% না, এইটা হ্যাঁ। মানে 60 থেকে 70 মার্কস আউট অফ Out 80, of মানে 60 80, থেকে হ্যাঁ, 70 not পেলে আউট অফ 80, পার্সেন্টেজে না, হ্যাঁ। আউট অফ 80 আচ্ছা, 60 প্লাস করলে তোমার মেরিট লিস্টে নাম আসবে। 80-60% হচ্ছে কি? এটা কিন্তু একটা ম্যাথের মতো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স এর আছে, ঠিক আছে? ম্যাট্রিক্স আছে। সো 48 টু 60 এর মধ্যে পেলে আপনার মোটামুটি চান্স কনফার্ম বলা যায়, ঠিক আছে? 48 টু হচ্ছে 65 ধরে রাখতে পারেন। 80 একজন কমেন্ট এটা করেছে কিন্তু একটা বিউপি ম্যাথের কি, একটা ট্রিক্স আছে। হ্যাঁ, ভাইয়া বিউপি কি একজন কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, আই থিংক সে বিউপির বিউপি স্টুডেন্ট। এডুকেশন পাবলিক মনে হচ্ছে ইউনিভার্সিটি। সে কিন্তু বিউপির স্টুডেন্ট হতে পারে, এটা মজা নিতেছে। আচ্ছা এখন আচ্ছা রিদি আই গেস তুমি তোমার কোশ্চেন আনসারটা পেয়ে গিয়েছো, মানে 60-70 মার্কস এর যেই মানে কনফিউশনটা। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আড্ডা তো শেষ হবে না, কারণ এফএসটি নিয়ে এত কনফিউশন। আর আজকে আমি দেখছি অন্যান্য লাইভের চেয়ে আজকে সবচেয়ে বেশি সংখ্যক ভিউয়ার্স, মানে এভারেজে 100+ ভিউয়ার্স আজকে আমাদের এই লাইভটা দেখছে। তো অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যাদের, হ্যাঁ একটাই তো, এইজন্য মেবি সবাই বেশি হ্যাঁ কনফিউজ। হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বিউপিতে ডিপার্টমেন্ট একটা সায়েন্স ইয়া। এটা। আবার ইঞ্জিনিয়ারিং কেউ এন্ড যদি, বায়োলজি একটা। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখন গেস্টদের কাছে একদম লাস্ট কোশ্চেন, একটা অডিয়েন্সদেরকে একদম লাস্ট মোমেন্টে কি বলা যেতে পারে অ্যাডভাইস হিসেবে, একজন একজন করে বলেন। সবার প্রথমে নুসরাত আপু। বলবো যে কি, টাইমের দিকে বেশি ফোকাস দাও, এখন আর কি চিল করো, ঘুম দাও, নিজের মতো টাইমটা পাস করো। আর হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে মেইনলি বেশি করে। অন্যান্য বই টেক্সট বুক দেখতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে তোমার পার সাবজেক্টের ক্ষেত্রে। সো কোশ্চেন ব্যাংক সলভ করো, আর হচ্ছে ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ ভালো হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিয়া তুই বল, লাস্ট মুহূর্তে কি আমি বলা যেতে পারে বলবো অডিয়েন্সদের? আজকে থেকে হয়তো 3 দিন সময় আছে, রাইট? সো হ্যাঁ। এই 2 দিন একদম শুধুমাত্র কোশ্চেন পেপার সলভ করা আমি বলবো। আর তুমি নিজের মাথার মধ্যে মনে করতে থাকো যে কোন বিষয় ইম্পর্টেন্ট হতে পারে, বা কোশ্চেন ব্যাংক যখন তুমি সলভ করবা দেখবা একটা কোশ্চেন অনেকবার কোশ্চেনের রিপিট আছে, তখন তুমি বুঝে যাচ্ছ যে ওই টপিকটা ইম্পর্টেন্ট। তুমি তখন কি করবা, বই খুলে জাস্ট ওই টপিকটা একবার রিভাইজ দিবা, যাতে ওই টপিক থেকে একটু যদি অন্য কিছু কোশ্চেন করে তাহলে যাতে কমন পড়ে। আর এছাড়া বলবো কোশ্চেনের এক্সামের আগের দিন, যেটা এক্সামের আগের দিন মোটেও প্যানিক করা যাবে না। আমরা জানি আমরা রোবট না যে প্যানিকের সুইচ যদি অফ করে দেই অফ হয়ে যাবে, অন করে দিলে অন হয়ে যাবে। তাও যতটা সম্ভব তোমার হচ্ছে যে আব্বু আম্মুর সাথে কথা বলো যে কালকে কিভাবে যাবা না যাবা, রুট নিয়ে চিন্তা করো, রাস্তা নিয়ে চিন্তা করো। এক্সাম নিয়ে চিন্তা মোটেও করা যাবে না, একদমই যাবে না। এক্সাম হলে আমি বলবো এক্সাম হলে টাইম নিয়ে যেতে হবে, যেহেতু অনেকদিন পরে লকডাউন খুলেছে, রাস্তায় জ্যাম থাকতে পারে। হাতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম নিয়ে তোমরা বের হতে হবে। আর এই তো, অল দ্য বেস্ট টু এভরিওয়ান। ইনশাল্লাহ ভালো হবে সবার এক্সাম। মেরিট এক্সামে তোমরা ইনশাল্লাহ অনেকেই টিকবা। আসল যুদ্ধ আসবে ভাইভাতে। ইউপি রিটেন বলতে এমসিকিউ এক্সামটাই বোঝায়, মেইন যুদ্ধ হয় ভাইভাতে। ভাইভাতে 4 জন থেকে 1 জন নেওয়া হয়। মেইন যুদ্ধ হবে ভাইভাতে। থাক, দরকার নাই। না এখন আর ভয় দেখাবো না। মেরিট এক্সাম তোমাদের অনেক ইজি হবে, তারপরে তোমরা ভাইভাতে যায় বলবা ও মাই গড আমরা মেরিটে কত ইজিলি টিকে গেছি। ভাইভাতে তো আরো বেশি প্যারা। সো প্যারা খাওয়ার কিছুই নেই, প্যারা নাই, চিল। আমাদের ভাইবার জন্য, হ্যাঁ তোমরা সবাই টিকো। ভাইবার জন্য স্পেশাল লাইভ করবো আমরা আতিয়া আপুর সাথে, ঠিক আছে? তো ও তোমাদেরকে বলবে যে ভাইভাতে কিভাবে আরো কনফিউশন ক্লিয়ার করা যায়, ঠিক আছে? তাই না?
এটা ভালো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ হবে। আমরা সাদিমের কাছে লাস্টে যাবো, উনি যেহেতু সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স, আপনি লাস্টে বলবেন ভাই, ঠিক আছে? আমরা তাজদিদের কাছে একটু চলে যাই। তাজদিদ, লাস্ট মেসেজ কি হতে পারে? আচ্ছা আচ্ছা, দেখো সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে বলি, যেহেতু আমি সেকেন্ড টাইমার, সবচেয়ে সবচেয়ে স্ট্রাগলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফেসিং পিপল, ঠিক আছে? পিপলদেরকে ফেস করাটা ছিল এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। একেবারে এক্সামের লাস্ট মোমেন্টে এসে কয়েকদিন পরে, এক্সাম দুদিন পরে এখনো কিন্তু পিপলদেরকে ফেস করতে হচ্ছে নেগেটিভ ওয়েতে। অনেকে বলতেছে দিও না, ঠিক আছে, 2 বছর তো বাচ্চা বসেছে না, দরকার কি, ঠিক আছে? সো হচ্ছে যে জাস্ট এগুলোতে না পাত্তা দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? এগুলোকে পাত্তা দিবা না। অ্যান্ড হচ্ছে এক্সামে যখন যাবা নিজেকে হাইড করার কোনো দরকার নাই, ঠিক আছে? সো যে জিনিসটা করবা এক্সামে ঢুকার টাইমে একটা জিনিস মাথায় রাখবা যে এটা একটা এক্সাম জাস্ট, ঠিক আছে? এমন না যে আমার এখানে না হইলে অনেক ক্ষতি হয়ে যায়, বাট হইলে আমার জন্য ভালো। কিন্তু আমার এটা একটা চান্স যেটাতে আমাকে যা করার এখানে করতে হবে, কিন্তু আমার যদি না হয় দ্যাটস ইট, ফাইনাল, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। অনেকে বলবে তুমি হাসতেছো, এই করতেছো সেই করতেছো, এক্সাম দিয়ে সেই এক্সাম কেমন হয়েছে রেজাল্ট দেখতে দেবে, জাস্ট স্মাইল, কোনো প্রবলেম নাই। জাস্ট ঢোকার সময় একটা স্মাইল দিবা, বের হওয়ার সময় একটা স্মাইল দিবা, ঠিক আছে? আর হচ্ছে যে সৃষ্টিকর্তাকে স্মরণ করবা অলওয়েজ। পারলে হচ্ছে যে যদি পারো নিজের ধর্মানুযায়ী হচ্ছে কাজগুলো করে দেন হচ্ছে এক্সাম দিতে যাবা। আর দিয়া যেটা বললো, অবশ্যই টাইমটা খুব ইম্পর্টেন্ট। রাস্তায় কিন্তু জ্যাম থাকতে পারে, ট্রাফিক থাকতে পারে, তো সেই কথাটা মাথায় রেখে যেতে হবে। অনেকের অনেক থেকে অনেক দূরে হয়তো বা সিট পড়েছে, তো আমি বলবো যে 5 মিনিট আগে যাওয়ার চেয়ে বা 5 মিনিট লেটে যাওয়ার চেয়ে 2 ঘন্টা ওইখানে গিয়ে বসে থাকা ভালো, ঠিক আছে? সো হচ্ছে তুমি আগে যাও, এনার প্লেস আছে, সো তোমরা আগে একটু যাওয়ার ট্রাই করবা। আগে গেলে কিন্তু একটা ইভেন জিনিস ওখানে সুবিধা আগে গিয়ে পাবা, সেটা বসে হচ্ছে থাকলে টেনশনটা অনেক কম লাগে, বিকজ ওখানে যে দেখা যায় এক্স্যাক্টলি অনেক স্টুডেন্ট বসে আছে, সবাই গল্প করছে। তোমাদের ওখানে গেলেই টেনশনটা লাইক 50% কমে যাবে, তোমরা ঢুকে আরো 50% কমে যাবে, কোশ্চেন হ্যাঁ, দেখলে আর যারা অনেক পারো কিছু তো তাদের দেখাও একদম হয়ে টেনশন যাবে। মুক্ত হয়ে যাবে। করোনার জন্য অনেক কিছু দেখা হয় নাই, অনেক দিন দেখা হলে আরো বেশি আর একটা জিনিস কনফিডেন্স হচ্ছে তো, এটা মাত্র শুরু, তোমাদের টেনশনে কিছু নাই। আমাদের সময় দেখা যাচ্ছিল তাদের জন্য প্রেশার হওয়ার কথা ছিল, কারণ বিউপি লাস্ট লাস্ট এক্সাম। এক্সাম। তোমরা যারা এই হ্যাঁ, বছর হ্যাঁ, এক্সাম দিবে তাদের জন্য এটা বিউপি ফার্স্ট এক্সাম। সো চিল, এরপরে এটাতে যদি ইনশাল্লাহ সবার হবে, যারা নিজের থেকে ট্রাই করছো 100% হবে। যদি না হয় লাক ম্যাটার করে অবভিয়াসলি, যদি না হয় তোমাদের জন্য অনেক সামনে ভালো ভালো আরো ভালো আসতেছে, তোমাদের জন্য থাকবে। অন্যান্য ভার্সিটি আছে, বিউপির মতো ভালো আছে, বিউপির চেয়েও ভালো আছে, সো তারাও পাবা, টেনশন করার কিছুই নাই। এক্স্যাক্টলি। আচ্ছা তো হ্যাঁ তাজদিদ বল, শেষ করে দে। হ্যাঁ, যে কথাটা বলবো যে সবকিছুই মূলত সেকেন্ড টাইমারকে নিয়ে বলতেছি। এটা ফার্স্ট টাইমারদের জন্য ফেলার শুড বি অ্যান অপশন। ফেলার অপশন ভাবতে হবে, জাস্ট হচ্ছে যে গিভ আপটাকে অপশন ভাবা যাবে না। এটা মাথায় রাখবা যে আমি ছেড়ে দিতেছি, পরবর্তীতে কিছু একটা হবে, দরকার নাই। ফেলারটাকে অপশনটাকে বলবা। তুমি যখন রাস্তায় হাঁটো ইট করে। হ্যালো তাজদিদ কথা শোনা যাচ্ছে? তাজদিদ মেবি ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, Please ফ্রিজ হয়ে হয়ে গেছে। আছে। যে আচ্ছা তুমি যখন যে কাজটা আচ্ছা। করতেছো, এই Okay. যে কাজগুলো করতেছো এগুলো অবশ্যই তোমার একটা মোটিভে থাকতে হবে, পজিটিভ মোটিভে, এন্ড সেখানে তুমি বলে ইনশাআল্লাহ যেতে পারবে, এন্ড যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে সাদিব ভাই, অনেক বেশি বললাম। সাদিব ভাই লাস্ট মেসেজ দিয়ে দেন, শেষ করে ফেলি। লাস্ট মেসেজ, এই 3 দিনে আর কি হবে, মানে তোমরা এতদিন পর্যন্ত যা পড়েছো এই 3 দিনে ওগুলি জাস্ট আরেকবার রিভাইজ দাও। এখন নতুন করে অনেক বড় বড় টপিক ধরাচ্ছে, আগে যা পড়েছো তা আরেকবার রিভাইজ দিলে তোমাদের এগুলো ভালো করে মাথায় গেঁথে যাবে, এবং এক্সামের হলে সেটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। এবং আমার থাকবে যে তোমরা এক্সাম হলে এই 1 ঘন্টার সবচেয়ে বেস্ট ইউজটাই করো, টাইমটা সবচেয়ে বেস্ট ইউজ করো। এবং এই 1 ঘন্টা কারোর সাথে কোনো কথা বলা যাবে না। টিচাররা অনেক কথা বলবে, এখন এটা হয়ে গেল, এখন ওটা হয়ে গেল, এগুলো কোনো কথায় কান দেওয়া যাবে না। একদম 100% এক্সামের দিকে মনোযোগ থাকতে হবে। এবং এই 1 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু কোনো ওয়াশরুমে যেতে পারবে না। ওয়াশরুম ধরলে এটা আগেই করে রাখার চেষ্টা করবে সবাই। এই 1 ঘন্টা মানে কোয়াইট ইম্পসিবল যে তোমাদের 80টা একদম 100% রাইট করা, এটা কোয়াইট ইম্পসিবল যে তোমরা 60 মিনিটের মধ্যে 80টা। তোমরা চেষ্টা করবে যে যতগুলো পারো একদম ততগুলি দাগাবা। এবং আমি এটা পারি না, কনফিউশন লাগছে, এটা না দাগালেই সবচেয়ে বেস্ট। তোমরা যদি অ্যাটলিস্ট 70টা থেকে 75টা রাইট করে ফেলতে পারো, তখন তোমরা দাগানোর একটা সাহস রাখতে পারো যে না এটা দাগা, এটা মনে হচ্ছে এটা হবে। বাট তোমরা যদি 60টা দাগায় তোমরা চিন্তা করো আমরা তো এখনো 20টা বাকি, আমি এখনো দাগাতে পারি নাই, তোমাদের এর মধ্যে চান্স পাবো না এরকম যদি কাজ করে তোমরা আরো বেশি করে চান্স পাবো না।
তোমরা আসলে যতটুকু পারো একদম এক্সাক্ট ততটুকুই অ্যান্সার করো। ততটুকু অ্যান্সার করলে তোমাদের চান্স পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে, কারণ তোমরা একদম অ্যাকুরেট সবকিছু দাগিয়েছো। এবং আরেকটা ব্যাপার এক্সাম হলে হচ্ছে- প্রেসার তো থাকবেই, প্রেসার তো থাকবেই, প্রেসার একদম নেওয়া যাবে না। প্রেসার লেস ভাবে যত পরীক্ষা দিতে পারবে তত এক্সামটা তোমারই ভালো হবে। এটাই হচ্ছে যে এখন সাজেশন। আচ্ছা, আরেকটা তো কথা হচ্ছে যে অপশনের হ্যাঁ, দিকে একটু বেশি নজর দেওয়া লাগবে। অপশন কিন্তু অনেক বেশি, কয়েকটা হচ্ছে অনেক কনফিউজিং থাকে। তো দাগানোর সময় মাস্ট ভালো করে দেখে শুনে দেন কি ফিল আপ করবা। পরে আর কি যাতে পস্তাইতে না হয়, জানলা এটা তো ভুল করে আমি দাগাই ফেললাম। মাথাটা ঠান্ডা একটা দুইটা ভুল দাগাই ফেলতেই পারে, তো ওই ক্ষেত্রে কোনো প্যানিক নেওয়া যাবে না। যেটা ভুল দাগাই ফেলছে ওটা দাগাই ফেলো, ওটা কোনো কাটাকাটিও করা যাবে না। ওটা কিন্তু কাটাকাটি করলে পুরো আল্লাহ ভরসা। কোশ্চেন অ্যান্সারটাও বাদ পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নিচে যে ইনফরমেশন গুলা, বিশেষ করে রোল নাম্বার, এগুলা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। এগুলা খুবই সেন্সিটিভলি ফিল আপ করতে হবে। এন্ড প্রয়োজনে হচ্ছে একবার লিখে ওই মার্কশিটে লিখতে হবে, তো লিখে দেন হচ্ছে ফিল আপ করবা, কয়েকবার চেক করবা। এন্ড হচ্ছে প্রথমে হচ্ছে পেন্সিল বা ছোট ছোট দাগ দিয়ে দিবা। দেন হচ্ছে যে এরপরে আর কি নাইস পয়েন্ট, এরপরে হচ্ছে করে দিবা। তো হচ্ছে যে এটা হবে সবচেয়ে ভালো একটা অপশন। আরে আমি কি মিস করলাম নাকি? কি হইলো, সবাই হেসে দিল, বুঝলাম না। আচ্ছা, ভাই সাদিক ভাইয়ের জন্য স্পেশাল কমেন্ট ছিল এটা। সাদিক ভাইয়ের জন্য এটা- সাজেশন আসছে নতুন বিউপি এক্সাম উপলক্ষে। এটা ইকরামকে আবার পুরাটা লাইভ দেখতে হবে এটার জন্য, এবং সবাইকে দেখতে হবে লাইভটা আবার, যা লাস্টে কি ছিল এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। তো আশা করি, আচ্ছা সাদিবের জন্য আর বাকি সবাই সালাম দিচ্ছে। অবশ্যই সাদিবের ফ্যান ফলোয়ার তো অনেক ওয়ালাইকুম বেশি আসসালাম হবে। তাসফি আপু। তো মানে অনেক ভালো লাগতেছে সাদি ভাইকে পেয়ে আসলে আজকে লাইভে। তো এত সিনিয়র যে লাইভ আজকে থাকবে, মানে আমি কখনো আসলে অত মানে এক্সপেক্টেড ছিল না। তো সাদি ভাই যে টাইমটা দিয়েছেন মানে আপনি জাস্ট অবশ্যই। অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে হ্যাঁ। বাসায় ঢুকছি 8:30টায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এই কন্ট্রিবিউশনটার জন্য। যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই জেনে রাখো যে আমরা যে এই জিনিসগুলো করছি, তোমার সাথী ভাই যে যতটুকু টাইমই দিল না কেন, অবশ্যই তোমাদের ভালোর জন্য। ইনশাল্লাহ তোমরা যদি কোনো ভালো ফলাফল পাও, অবশ্যই সাথী ভাইয়ের নামটা যাতে তোমাদের মনে পড়ে যে আচ্ছা ঠিক আছে ভাই কোনো একটা অ্যাডভাইস দিছিল, যেটার কারণে আমি এই মানে সুযোগটা পাইছি অথবা সফলতাটা অর্জন করতে পাইছি। আমাকে তো পাবে না, পাবে তো এই আমাদের জুনিয়রদেরকে। চার্জ দিতে অনেক সুন্দর সুন্দর এই লাইভে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। মানে আমি চিন্তা করছিলাম যে আমি আমার এক্সামের আগে যদি আমি তাসদিদকে পাইতাম, তাসদিদের কথাগুলো আমি শুনতে পারতাম, তাহলে আসলে তাসদিদ দিয়া খুব ভালো ভালো কথা বলেছে। না না না, আসলে আমি আরো 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 ভালো আমি মোটিভেশনাল স্পিকার না ভাই, আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার না। না মোটিভেশনাল স্পিকার না। আচ্ছা, তো 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, তো আমরা এখন লাইভটা শেষ করব। তো সবার শেষে বলে দেই যে ওভারঅল আমি একটু সামারিটা বলি যে হ্যাঁ, বিউপি যে এফএসটি ফ্যাকাল্টি, কোশ্চেন কিন্তু ইংলিশ বাংলা দোনোটাতেই হবে। ক্যালকুলেটর তুমি নন প্রোগ্রামেবল যেহেতু নেওয়া যাবে, তো হিসাব কিতাবের টাইপের যে ক্যালকুলেটর সেটাও তুমি নিতে পারো, প্লাস 100 এমএস এর ক্যালকুলেটর, দুইটাই একসাথে নিয়ে যাও, সমস্যা নাই। তুমি যখন যাবা হলে গেলে কিন্তু যদি ইউজ করতে না দেয়, তাহলে ক্যালকুলেটর তুমি সামনে রেখে দিও। মানে বিউপি টিচাররা অনেক হাম্বল, ওনারা কিছুই বলবে না, ঠিক আছে? ওনারা জাস্ট বলবে যে এটা ইউজ করা যাবে না বাবা, তুমি রেখে দাও। এত প্যানিক হওয়ার দরকার নেই, বাট ক্যালকুলেটর নিয়ে যেও, যদি ইউজ করতে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই। 100 এমএস আর হলো নর্মাল ক্যালকুলেটর যেগুলো হিসাব কিতাবের জন্য ইউজ হয়। আরেকটা হলো যে বায়োলজি আর হলো হায়ার ম্যাথের, এটা তো এই মোস্ট কনফিউশন যে কোশ্চেন গুলো, সেগুলো আমি সামারি করে দিচ্ছি। হায়ার ম্যাথটা তুমি অ্যান্সার করলে শুধু আইসিটি পাবা, ওকে? আমি আবার বলতেছি, হায়ার ম্যাথ অ্যান্সার করলে শুধু আইসিটি পাবা তুমি, কিন্তু বায়োলজি অ্যান্সার করলে আইসিটি পাবা না। আর যদি তুমি হায়ার ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটাই অ্যান্সার করো না কেন, তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিতে পারো। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কোনো ইয়া নাই, বাধা ধরা নাই, কিন্তু আইসিটির জন্য আছে যে তোমার ম্যাথ অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আই গেস এই 3টা কনফিউশন যাতে সবার ক্লিয়ার থাকে। আর আরেকটা জিনিস আমি নিজে বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, যে পরীক্ষার আগের দিনটা রাখোই যে এই হাবি জাবি হল কই এই কই আমার কাগজপত্র এগুলো গুছানোর জন্য, পড়াশোনার দরকারই নেই আগের দিন, খালি চিল থাকো, ঠিক আছে? ওইগুলা সব গুছায় রাখো, রাতে যাতে তোমার ঘুমটা তাড়াতাড়ি হয়, কারণ রাতের ঘুম যদি ভালো হয় তাহলে তোমার দেখবা যে 1 থেকে 2 সপ্তাহ পড়ছিলে যে জিনিস সেটাও মনে পড়ে যাবে। এটা সাইন্টিফিক্যালি কিন্তু এটা প্রুভড, ঠিক আছে? তো অবশ্যই ঘুমাবা। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আজকে এতক্ষণ পর্যন্ত লাইভে থাকার
মানে তোমরা থেকেছো। আরেকটা জিনিস হলো যে যারা এখনো নিজেদের টাইম ম্যানেজমেন্ট জিনিসটা বুঝতে চাও, পরীক্ষা দিতে চাও, আমাদের এফএসটি ফ্যাকাল্টির জন্য স্পেশালি কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা মডেল টেস্টের আয়োজন করা হয়েছে, তোমরা অবশ্যই দিবে। নিচে কিন্তু সব লেখা আছে, এই নাম্বারে কল দাও, কল দিয়ে তোমরা বাকি সবকিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে। 99 টাকায় 10 সেট কোশ্চেন, 10টা সলভ শিট। ওকে, তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।